ওয়েলকাম টু জিপিটি একাডেমি প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণী 2025 তোমাদের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার তৃতীয় পর্যায়ের মূল্যায়নের আজকে আমি তোমাদের গণিতের 14 নম্বর মডেল স্কুলের সম্পূর্ণ সমাধান করব। দেখো বলা আছে, প্রথম প্রশ্ন কি বলেছে, 3/5 এর বর্গ প্লাস 3/5 এর বর্গ এর বর্গমূল কত হবে। চলো আমরা এই গণিতটা করে দেখি। তাহলে কি বলেছে, 3/5 এর বর্গ প্লাস কত হচ্ছে 4/5 এর বর্গ সমান, আমরা সাধারণ কী করবো, সাধারণ ভগ্নাংশের বর্গ নির্ণয় করে কী করবো, আমরা যোগ করব। অর্থাৎ 3 কত হচ্ছে 9 আর 5 কত হচ্ছে 25 যুক্ত 4 4 16 বাই কত হচ্ছে 25 সমান কত হবে, 25 বাই আর 16 আর 9 কত হবে 25 এর বর্গমূল সমান কত হবে, 5 25 1 সমান 1 বর্গমূল কত হচ্ছে সমান 1। এর আনসার কত হলো, 1 হলো। বুঝেছে? চলো প্রশ্ন দেখি। একে 2 কি বলেছে, এ ইজ টু বি ইকুয়ালস টু 1:2, অর্থাৎ এ ইজ টু বি ইকুয়ালস টু 1:2 হচ্ছে, আর বি ইজ টু সি ইকুয়ালস টু 3:4 হলে এ বি সি এর মান কত। চলো আমরা কী করবো, এক্ষেত্রে আমরা গণিতটা করতে হলে প্রথমে কী করবো, তাহলে এ ইজ টু বি কত হচ্ছে, এ ইজ টু বি সমান বলা আছে তাহলে 1:2 আছে। আবার দেখো, আবার বি ইজ টু সি কত আছে সমান 3:4 আছে। এক্ষেত্রে কী করবো, উভয় ক্ষেত্রে যে বিটা আছে, বি এর মানগুলোকে উভয় ক্ষেত্রে গুণ করব। এর বি এর মানটা এখানে গুণ করব, আর এর বি এর মানটা এখানে গুণ করব। এর বি এর মান 2 আছে, অর্থাৎ গুণিতক 2 করব, আর এর বি এর মান এর গুণে এর বি এর মান হচ্ছে 2 আছে, এখানে গুণ করব 2, আর এখানে বি এর মান 3 মানে কি উপরে 3 গুণ করব, তাহলে কত হলো, তাহলে দেখতে পাচ্ছি আমরা, তাহলে 3-এর সঙ্গে যদি 1 গুণ করি কত হবে, 3 × 3 = 3-এর সঙ্গে যদি 2 গুণ করি 3 × 2 = 6, আবার 2-এর সঙ্গে যদি 3 গুণ করি 3 2 কত হচ্ছে 6 4-এর সঙ্গে যদি 2 গুণ করি 4 2 কত হচ্ছে 8। তাহলে বি এর মানটা সেম হয়ে গেছে, মিলে গেছে। অতএব এ ইজ টু বি ইজ টু সি ইকুয়ালস টু কত হচ্ছে 3:6 কত হবে 8। এটা আছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কি বলেছে, এর অপশানটা দেখে নিই। প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে 1 ছিল, আর 2 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 3:6 হচ্ছে তোমাদের, এটা হচ্ছে অপশন নম্বর এ সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন দেখি আমরা 3 দাগের, x/x এর ইকুয়ালস টু 1 নট ইকুয়াল টু 1, অর্থাৎ x/x কখনো একের সমান হবে, একের সমান হবে না। অর্থাৎ এক্সকে এক্স দিয়ে আমরা যদি কাটাকাটি করি কিন্তু একের সমান হবে না, হলে কোনটি সঠিক হবে। তাহলে এক্ষেত্রে যদি সঠিক না হয় সেক্ষেত্রে কী হবে, x=0, x=0 হলে তবে কী হবে, একের সমান হবে না। এক্সের মান যদি 0 হয় কিন্তু একের সমান হবে না। বুঝেছো? যদি দেখো এখানে কি বলা আছে, এক্স দেখো x/x নট ইকুয়াল টু x/x নট ইকুয়াল টু 1 বলা হচ্ছে। দেখো এখানে আমরা জানি এক্সকে এক্স দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে এক্স কেটে যাবে, 1 হয়, তাই না, 1 হবে। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে কিন্তু এখানে 1-এর সমান হবে না। তাহলে হবে না, কখন হবে না, এমন কোনো সংখ্যা তোমাদের এক্সের মান নিতে হবে, এক্সের মান এমন একটা সংখ্যা নিতে হবে সেক্ষেত্রে কিন্তু একের সমান হবে না। যদি আমরা এক্সের মান যদি এখানে কী কী অপশান রয়েছে দেখি আমরা, এখানে অপশান রয়েছে দেখো, এখানে x=0, x=1, x=2, x=-3। তাহলে একের সমান হবে না, তাহলে এক্ষেত্রে কী হবে, কোনটা হবে, যদি এক্সের মান যদি 0 হয় সেক্ষেত্রে কিন্তু একের সমান হবে না, অর্থাৎ একের সমান হবে না। তাহলে এক্সের মান যদি 0 হয়, যদি আমরা এক্সের মান 0 বসাই তাহলে কত হচ্ছে, এক্সের মান যদি 0 বসাই তাহলে 0 কে 0 0 হয়, উত্তর কত হবে, 0 হবে, 0 হবে। বুঝেছো? এরপর বলা আছে আবার যে মানটা রয়েছে দেখো, তাহলে এখানে যে বলা আছে এক্সের মান যদি 1 হয় তাহলে নিশ্চয়ই সম্ভব হবে না। আবার যদি এক্সের মান যদি 2 হয় তাহলে কি 2 একে 2 কাটাকাটি করলে কি 1 হচ্ছে, আর -3 হলে কিন্তু 1 হচ্ছে। যদি এই মানগুলো যদি দেখি তাহলে আরেকটা রয়েছে এক্সের মান 0 রয়েছে, আর এক্সের মান রয়েছে 1 রয়েছে, একটা এক্সের মান কি রয়েছে 2 রয়েছে, আর এক্সের মান কত রয়েছে -3 রয়েছে। তুমি যেদিকে দাও না কেন এই এক্সের মান দেখো, এক্সের মান যদি আমরা 1 দিই তাহলে 1/1 সমান 1 হচ্ছে, আর যদি 2 দিই তাহলে 2/2 সমান কত 1 হচ্ছে, আবার যদি 3 দিই তাহলে -3/-3 কত হবে, তাহলে 1 হচ্ছে, তাই না। তাহলে এক্সের মানের সমান হচ্ছে, সুতরাং শুধুমাত্র সম্ভব হবে না x=0। তাহলে কি হলো, x=0 মানে কি একের সমান হবে না। অপশান নম্বর এইটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, x=0। বুঝেছে? পরবর্তী দেখো আইভি এর প্রশ্নটা কি বলা আছে, অর্থাৎ 4 থেকে প্রশ্নটা, x² + y² এর থেকে কত বিয়োগ করলে রাশিটি পূর্ণবর্গ রাশি হবে। চলো
এখানে অপশানগুলো রয়েছে, দেখো অপশানগুলো দেখে নিই। বলছে 2xy মাইনাস 2xy উভয় কোনোটিই নয়। এর মধ্যে দেখতে পাচ্ছি 2xy আর মাইনাস 2xy এই দুটোই হবে, তাহলে এখানে বিয়োগ করতে হবে। চলো আমরা দেখি। তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সঙ্গে যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে যদি প্রথমে 2xy আছে, এরপরে হচ্ছে কি মাইনাস 2xy আছে, বিয়োগ করতে বলছে। তাহলে প্রথম সংখ্যা যদি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস 2xy, তাহলে বিয়োগ করলে কী হবে, এটা একটা বর্গ হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। আবার যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সঙ্গে যদি আমরা বিয়োগ করবো কত, মাইনাস 2x দিয়ে, মাইনাস 2xy দিয়ে যদি আমরা বিয়োগ করি, 2xy দিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে কী হবে, 2xy দিয়ে যদি আমরা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে প্লাস 2xy কত হচ্ছে, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তো দুটি সঠিক হবে, তাহলে 2xyও হবে আবার মাইনাস 2xy হবে, উভয় আমাদের অ্যান্সারটা কী হবে, উভয় হবে। অপশন নম্বর বিটা সঠিক উত্তর, উভয়। বোঝা গেছে। এর পরের প্রশ্ন দেখি আমরা, উভয় অর্থাৎ এ ও বি বলা আছে, সরি এটা হবে না, সি এর দিকটা সঠিক উত্তর হবে এ বি উভয়, এ বি উভয়, এটা সঠিক উত্তর এ বি উভয়, অর্থাৎ এই দুটো এ বি উভয়। বুঝা গেছে। পরের প্রশ্ন দেখো 5 থেকে প্রশ্ন, বৃহত্তম বৃত্তচাপ হলো কোনটা হবে, বৃহত্তম বৃত্তচাপ কোনটা হবে, ব্যাস, পরিধি না ব্যাসার্ধ, এর মধ্যে কোনটা সঠিক উত্তর হবে, পরিধি। বুঝেছে। পরিধি হচ্ছে সেই একক যা কিনা সব থেকে বৃহত্তম বৃত্তচাপ, বৃহত্তম বৃত্তচাপ কোনটা হবে, পরিধি হবে। বুঝেছো। যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, এই বৃত্তটার এই পরিধিটা কিন্তু অ্যাকচুয়ালি বৃত্তচাপ, পরিধিটা কিন্তু একটি বৃত্তচাপ। বুঝা গেছে। চলো পরের প্রশ্ন কি বলেছে, যে বলেছে 1 বর্গ সেমি সমান কত বর্গমিটার, কিলোমিটার একা মিটার ডেসি সেমি, অর্থাৎ 1 সেমি যদি আমরা অর্থাৎ 1 সেমি যদি 1/100 বর্গমিটার, অর্থাৎ 1 মিটার সমান 100 সেমি হয়। আমরা জানি এটা একটু বারবার করে আসছে এই গণিতটা, তবু আমি আরেকবার করে দিচ্ছি। দেখো তাহলে আমরা জানি 1 সেমি 1 মিটার, 1 মিটার সমান কত হবে, 100 সেমি। আর যদি এখানে 1 সেমি বলা হতো তাহলে 1 সেমি যদি বলা হয় 1 সেমি সমান ভাগ করে দেবে, অর্থাৎ 1/100 হবে, 100 মিটার। বুঝেছো। 1 মিটার সমান আমরা জানি 100 সেমি, যদি 1 সেমি যদি হয় তাহলে কি হবে 1/100 মিটার। বুঝেছো। তাহলে 1/100 মিটার হচ্ছে, এখানে বর্গে রূপান্তর করতে হবে। আবার যদি 1 সেমি আমরা নিই তাহলে তাহলে 1 সেমি সমান, এটাও সেই একই রকম সেম হবে 1/100 মিটার। এবার সেমি সেমি কি হয়, বর্গ হয়, এক, তাহলে 1 বর্গ সেমি, 1 বর্গ সেমি সমান কত হবে, তাহলে 1/100 বর্গ, 1/100 বর্গ, আর মিটার স্কোয়ার কত হবে, 1 সেমি স্কোয়ার মানে কি মিটার স্কোয়ার, বর্গ সেমি, তাহলে 1 বর্গ সেমি সমান, তাহলে 1/100 ইন্টু 1/100, অর্থাৎ কত হবে, তাহলে 1 কত হবে, 1/1 2 3 4 4টে শূন্য, তাহলে বর্গ সেমি, তাহলে 1 কত হবে, একক দশক শতক হাজার অযুত 2000 যদি হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে একের পিঠে কতগুলো শূন্য আছে, হরে 4টে শূন্য আছে, অর্থাৎ উত্তরে কিন্তু একের 4টি অঙ্কের আগে দশমিক বসবে, 1 2 3 4, এখানে শূন্য বর্গ সেমি, তাহলে কত উত্তর হবে, তাহলে 0.0001, 0.0001, এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। অপশান কোনটা সঠিক উত্তর হবে, অপশান নম্বর ডিটা সঠিক উত্তর হবে 0.0001। বুঝা। চলো পরের প্রশ্ন কি বলেছে, 2 দিয়ে চলে 2 এর একেরটা কি বলা আছে, 2 এর একেরটা বলা আছে, দেখো 2 এর একেরটা বলা আছে 9990025 এর বর্গমূল নির্ণয় করো। চলো আমরা এর বর্গমূলটা নির্ণয় করে ফেলি। এটা প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে, দেখতে পাচ্ছি আমরা প্রতিটি প্রশ্নের মান 2 করে আছে। সুতরাং 2 এর একের প্রশ্নটা কি হলো, 2 এর একটা হচ্ছে গিয়ে তোমাদের বলা আছে 9.0.025, আমরা ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করবো। শেষ থেকে দুটো করে অঙ্কের নিচে দাগ দিয়ে দিই, একটা অঙ্ক হচ্ছে 9 3 3 কত হচ্ছে 9, কত নাম 9, তো কত শূন্য নামছে, 9 বিয়োগ 9 থেকে 9 বাদে শূন্য হচ্ছে, অর্থাৎ কতটা সংখ্যা নামবে, ডবল দুটো করে সংখ্যা নামবে, 0 0, এই 3টা ডবল করে দাও, 3 3 6 করো,
কোন সংখ্যা বসাতে হবে? যদি 1 বসাও কিন্তু 2 যদি বসাও 62 দুগুণে বেশি হচ্ছে 61, একে কত হবে 61, কত নামলে তাহলে 9 নামছে, এখানে 8 থেকে 6 বাদ 2 29 হচ্ছে। 29 আরও দুটো সংখ্যা নামকাও, 0 আর 2 নামকাও হচ্ছে 29 0 9। তাহলে এখানে দেখো এখানে কিন্তু কি হচ্ছে, এখানে 61 ডবল 61 শেষেরটা ডবল হবে, অর্থাৎ একটা ডবল হবে 2 হবে, অর্থাৎ 6টা স্থির রাখো 2 হলো। এবার কোন সংখ্যা বসাবে এখানে? সরি, এখানে সংখ্যাটা তুলতে ভুল হয়ে গেছে, এখানে আরেকটা 5 হবে, এখানে 5 হবে, সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় পুরোটা এটা সংখ্যা অঙ্কটা। তাহলে এর পুরো অঙ্কটা চেঞ্জ হলে দেখো আবার করছি আমি, তাহলে 2 এই সংখ্যাগুলো একটা যদি সংখ্যা অঙ্ক যদি মিস্টেক হয় সেক্ষেত্রে গণিতটা পুরোটাই মিস্টেক হয়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি আবার ভাগ করি 9 9 0 0 2 5, তাই না? এবার যদি আমরা ভাগ করি বর্গমূলে শেষ থেকে দুটো করে সংখ্যা নিচে দাগ দিই, এখানে 99 হচ্ছে, 9 কত হচ্ছে 81, 9 81 হচ্ছে, তার 100 বেশি হচ্ছে, 9 81 কত নামলো 8 আর 1 দুটো শূন্য নামকাও কত হচ্ছে 9টা ডবল করো 18 হচ্ছে, 18 এখানে কত বসবে? একে যদি বসাও তাহলে এখানে 1 বসবে, তাই না? এখানে যদি 9 বসাও কিন্তু এখানে কী হবে 9 বসবে, তাহলে 9 81 একে হাতে থাকলো 8 আর 9 8 72, 8 কত হবে 80, 0 হাতে 1, হাতে 0 হাতে 8 আর 9 কে 9, 10 11 12 13 14 15 16 17, 171। এগুলো 9 81 1 হাতে 8 হলো, হাতে 8 আর 9 8 72, 8 কত 80, 80 0 হাতে 8, তাহলে 9 কে 9, 10 11 12 13 14 15 16 17 হয়েছে। বাদ দাও, 10 থেকে 1 বদল কত হবে 9, এখানে 9 থেকে 0 বদলে কত হবে 9, এখানে 7 থেকে 7 আর বাদলে 0 আর 1 থেকে 1 0। তাহলে এবার আমরা কী করবো, আরও দুটো শূন্য অঙ্ক নামবে, অর্থাৎ 25 নামবে, আর এই সংখ্যার শেষেরটা ডবল হবে, অর্থাৎ 9 9 18 8 হাতে 1, এখানে আজ কত আছে 8 আছে, এখানে 9 করবে, এখানে 1 করতে 1, এখানে কোন সংখ্যা বসাবে? এখানে যদি আমরা 5 বসাই, 5 5 25, 5 আছে কোনমাত্র, তাহলে 5 5 25, অর্থাৎ তাহলে 1995 5-এ 900 কত হবে 9925 হবে, কত হলো? তাহলে এখানে 995, এই 995টা ধনাত্মকে হতে পারে আবার ঋণাত্মকে হতে পারে, অতএব আমরা লিখতে পারি এই অ্যান্সারটা কী হবে, অতএব বর্গমূল কত হলো, এর বর্গমূল হবে অর্থাৎ 99025 এর বর্গমূল কত হবে, তাহলে সমান কত হবে প্লাস মাইনাস কত হবে 995, বুঝেছো? চলো পরের প্রশ্ন কী বলা আছে, পরের প্রশ্ন বলা আছে দেখো 2 দিকের প্রশ্ন, 2512.5 এর চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করো। এর চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করতে হলে প্রথমে কী করবো, এর চতুর্থ সমানুপাতিটি নির্ণয় করতে হলে প্রথমে আমরা এক্স ধরে নেব। চতুর্থ সমানুপাতিটি যদি আমরা এক্স ধরি এক্ষেত্রে কী কী থাকছে তাহলে সংখ্যাটা, তাহলে এইভাবে হচ্ছে সংখ্যাটা আমরা এইভাবে সাজাতে পারি, তাহলে 2:5 2:5 সমানুপাতি, তাহলে 12 দশমিক আছে, সরি 12.5 12.5 এই চতুর্থ সমানুপাতিটা আমাদের বের করতে হবে। তাহলে বের করতে হলে প্রথমে কী করবো, বা আমরা কী করবো, এক্ষেত্রে আমরা জানি প্রথম পদ গুণিতক চতুর্থ পদ আর দ্বিতীয় পদ গুণিতক চতুর্থ পদ তৃতীয় পদ। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, এক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি যে 2/5 অনুপাতকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করেছি, আর সমানুপাতি আছে মানে কি ইকুয়ালস টু দাও, আর যা 12.5 থেকে আমরা এক্স ধরলাম, হয়েছে, বা তাহলে 2-এর সঙ্গে এক্স গুণ করো, অর্থাৎ 2x ইকুয়ালস টু কত হবে, তাহলে 12.5 গুণিত কত হচ্ছে 5, বা এক্স ইকুয়ালস টু কত হবে 12.5 গুণিত কত হচ্ছে 5 বাই কত হচ্ছে 2। তাহলে এবার আমরা গুণ করব, গুণ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে, এই যে 5 5 25-এর 5 হাতে 2 আর 5 2 10, 10 11 12 12 2 হাতে 1 আর 5 5 6 625 হচ্ছে 625, তাহলে 125 5-এ কত হবে 625, আর একটা অঙ্কের আগে দশমিক আছে মানে কি এখানে দশমিকটা বসবে, তাহলে 606 2 অর্থাৎ 62.5, নিচে কত হচ্ছে 2। এবার 62.5কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত হবে, তাহলে 2 3 6, 2 নামলো 2 1 2, দশমিক তুলে দাও, এখানে 5 নামাও, কত হচ্ছে 2 2 4, 1 নামাও, দশমিক 0 2 5 কত হচ্ছে 10, কত হলো 31 কত হচ্ছে 31.25, 31.25 হচ্ছে তোমাদের উত্তর। তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 31.25
25। তাহলে এটা হচ্ছে কি হচ্ছে, এটা হবে তোমাদের, এটা তোমাদের কিন্তু কি হলো, এটা তোমাদের সরল সমানুপাতিটি হলো, আচ্ছা সরি চতুর্থ সমানুপাতিটি হলো। তাহলে অতএব চতুর্থ সমানুপাতিটি কী হবে, চতুর্থ সমানুপাতিটি হলো সমান 31.25 হয়েছে। চলো এর পরের প্রশ্ন কি বলা আছে, 3 দাগের প্রশ্ন দেখো, কে এর কোন দুটি মানের জন্য x² প্লাস 2kx প্লাস 1/4 রাশিটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে কে এর মানটা কীভাবে হবে, আমরা কে এর মানটা যদি কে এর মানটা যদি আমরা বের করি সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ রাশিটিকে একটি পূর্ণবর্গ রাশি হবে। তাহলে এক্ষেত্রে আমরা দেখব কি রয়েছে, x² রয়েছে প্লাস এখানে কে এর মানটা আমরা পরে লিখছি দেখো। তাহলে এখানে এক্স আর কে আছে, অর্থাৎ এক্সের সহগত কে এর মানটা হবে, অর্থাৎ আমরা সূত্রানুযায়ী বর্গের সূত্রানুযায়ী আমরা জানি 2 ইন্টু এক্স পাচ্ছি আমরা, এক্স ইন্টু কত হচ্ছে, এক্স ইন্টু পাচ্ছি, এক্স তো অলরেডি আছে, সুতরাং এখানে কি হচ্ছে +1/2 এর বর্গ করব, অর্থাৎ এখানে যদি বর্গ করি তাহলে 1/2টা এখানে বসাবো, 1/2 কত হলো, বা সমান তাহলে x² প্লাস কত হবে 2 একে 2, 2 একে 2, অর্থাৎ 1 হচ্ছে 2 কত 2 কেটে গেল, অর্থাৎ কত হলো এক্স হলো, এক্স শুধু হলো, আর কে এর মান কিন্তু 1 থাকছে, ইকুয়াল +1/2 অর্থাৎ 1/4। তাহলে এখানে কী হবে, এখানে কী হবে, অলরেডি 1 পাচ্ছি, অতএব কে ইকুয়ালস টু কত হবে, এখানে কে ইকুয়ালস টু কী হবে 1 হবে, কে ইকুয়ালস টু কী হবে 1। কে এর মান কী হবে, কে এর ভ্যালু কত কী হবে, কে এর ভ্যালু 1 হবে, 1টা কিন্তু এর মানটা ঋণাত্মক হতে পারে আবার ধনাত্মক হতে পারে, বুঝেছে, এখানে প্লাস মাইনাস দিয়ে দেবো, +-1, বুঝেছে। পরের প্রশ্ন কী বলা আছে, তাহলে পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন কী বলা আছে, 4 দাগের প্রশ্নটা তোমাদের রয়েছে যে একটি রম্বস ও একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য অক্ষের সংখ্যা কত হবে। তাহলে একটি রম্বস যদি হয় এর প্রতিসাম্য অক্ষ কতগুলো হবে, আমরা জানি রম্বসের বিপরীত কোণগুলো সমান হলে বাহুগুলো যেহেতু সমান আছে, তাহলে এখানে রম্বসের ক্ষেত্রে প্রতিসাম্য অক্ষ হচ্ছে 2টি, আর একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য অক্ষ হচ্ছে 1টি। দেখো একটি রম্বস যদি অঙ্কন করি আমরা, রম্বসের 4টি বাহু সমান, তাই না, রম্বসের 4টি বাহু সমান, আর বিপরীত কোণগুলো কী হবে পরস্পর সমান, এই কোণের মান যা হবে এই কোণে মান তা হবে, আবার এই কোণের মান যা হবে এই কোণে মান তা হবে, অর্থাৎ এই বিপরীত কোণগুলো পরস্পর সমান হলে এই রম্বসের 4টি বাহু সর্বদা সবসময় সমান হয়। আর যদি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এখানে বলা আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয়, দুটি বাহু সমান হবে লম্ব আর ভূমি, এই দুটি বাহু সমান হলে কিন্তু সমান হবে, দেখো লম্ব আর ভূমি সর্বদা সমান হবে, এটা হচ্ছে সমকোণ। তাহলে এর এর কী হবে, এর বলা হচ্ছে প্রতিসাম্য অক্ষ কোনটা হবে, এই সমকোণ বরাবর যে রেখাটা টানবো এটা হচ্ছে প্রতিসাম্য অক্ষ। কতগুলো পেলাম আমরা, 1টি পেলাম। এক্ষেত্রে রম্বসের ক্ষেত্রে কতগুলো পাবো, আমরা 2টো পাবো, এই দিক দিয়ে বরাবর একটা পাবো আর এই দিক দিয়ে একটা পাবো, বুঝেছে। তাহলে এখানে কতগুলো পেলাম আমরা, রম্বসের 1টি প্রতিসাম্য অক্ষ, রম্বসের 1টি প্রতিসাম্য অক্ষ, আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের প্রতিসাম্য অক্ষ কত হলো 1টি পাবো, প্রতিসাম্য অক্ষ কতগুলো পাবো 1টি, বোঝা গেছে। চলো পরের প্রশ্ন কি আছে, 5 দাগের প্রশ্ন দেখো, 58 সংখ্যাটিকে দুটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে লেখো। 58 সংখ্যাটিকে দুটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে লেখো। চলো তাহলে 58 সংখ্যাটি দুটি মৌলিক সংখ্যা বলা আছে, এখানে কি বলা আছে, দুটি মৌলিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে আমরা প্রথমে কি করব, 58টাকে একটু প্রথমে লসাগু করব, 58কে প্রথমে লসাগু করব। তাহলে 2 এখানে কি বলেছে 58, হ্যাঁ 2 দুগুণে 4, 18 9 29 বুঝছে, 29 দুগুণে কত হচ্ছে 30 60 58, আচ্ছা 29 হচ্ছে। তাহলে 29 যদি হয় এক্ষেত্রে আমরা কী করবো, 58 কাছাকাছি কোন দুটো সংখ্যার গুণফল হতে পারে, তাহলে 58 যদি হয় এক্ষেত্রে 7 7 49 3, তাহলে পরস্পর মৌলিক সংখ্যার বর্গের সমষ্টি হবে 58। দেখি আমরা যদি 7 করি 7-এর বর্গ, আবার যদি 2 দুগুণে 4, 7 7 49, বাকি হচ্ছে 9 3-এর বর্গ যদি করি সেক্ষেত্রে কত হচ্ছে, দেখো এখানে কত হবে, দুটি বর্গের সমষ্টি, মৌলিক সংখ্যা দেখো 7 ও 3 পরস্পর মৌলিক সংখ্যা, যোগ করো কী হবে, এক্ষেত্রে মানটা হবে। অতএব লেখো আমরা লিখতে পারি কি, যে 58
সংখ্যাটি 58 সংখ্যাটি কত হচ্ছে 58 সংখ্যাটিকে যদি আমরা কি করব, আমরা 58 সংখ্যাটিকে দুটি মৌলিক সংখ্যা সংখ্যা 58 সংখ্যাটি দুটি মৌলিক সংখ্যা যথাক্রমে হচ্ছে 7 আর এটা হচ্ছে 3, 7 ও 3, 7 ও 3 এর বর্গের সমষ্টি সমান এই সংখ্যাটা, অর্থাৎ 7 বর্গ প্লাস 3 বর্গ ইকুয়ালস টু কত হবে 58। বুঝছে, অ্যান্সারটা তোমাদের এটা হবে। বুঝছে, পরের প্রশ্ন কি বলা আছে, 6 দাগের প্রশ্ন, একটি সমতলিক চিত্র অঙ্কন করো যা রৈখিক প্রতিসম কিনা ঘূর্ণন প্রতিসম নয়। বলছে একটি রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। তাহলে একটি সমতলিক চিত্র অঙ্কন করো যা রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। এক্ষেত্রে কোনটা হবে বলো তো? এটা হবে, এটা অ্যাকচুয়ালি তোমাদের আমি তোমাদের দুটো বলবো। একটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে, যে রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। এই এক্সাম্পল হিসাবে তোমরা লিখবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। সমদ্বিবাহু কি হবে? সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। আর এটা কি হবে? কাইট হবে। এই দুটো কিন্তু তোমাদের সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আর কাইট, এই দুটি কিন্তু রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অঙ্কন করি, তোমরা পেন্সিল স্কেলের সাহায্যে তোমরা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামটা অঙ্কন করবে। তাহলে এই দুটি তির্যক বাহু কিন্তু সবসময় সমান হয়। বোঝা গেছে? এই দুটি তির্যক বাহু সমান হলে এটা হচ্ছে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। বোঝা গেছে? আর কাইট জানি আমরা, কাইটের সন্নিহিত বাহুদ্বয় পরস্পর সমান হয়। বোঝা গেছে? আর এর যদি রৈখিক প্রতিসম কিন্তু ঘূর্ণন প্রতিসম নয়, সেক্ষেত্রে রৈখিক প্রতিসম কোনটা হবে? এটা হবে। আর এক্ষেত্রে ঘূর্ণন প্রতিসম কোনটা হবে? এটা হবে। ঠিক আছে? এভাবে তোমরা চিত্র এঁকে বুঝিয়ে দেবে। তো পরের প্রশ্ন দেখো, 3 দাগের প্রশ্ন দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বলা আছে দুটি ধনাত্মক, এক দাগের প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ হলে সংখ্যা দুটির গুণফল বলা আছে এত হলে সংখ্যা দুটি কী কী? সংখ্যা দুটির গুণফল বলা আছে এত। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, বুঝেছে? তাহলে একটা দুটি অপরটির দ্বিগুণ এবং সংখ্যা দুটির গুণফল বলা আছে এত হলে সংখ্যা দুটি কী কী? এটা অত্যন্ত সহজ। চলো আমরা গণিতটা করে দেখি। তাহলে কী বলা আছে? বলেছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটির গুণফল বলেছে 1/17/32 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে এবার আমরা লিখতে পারি যে, ধরি একটি সংখ্যা সমান এক্স, তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা সমান কত হচ্ছে? 2x। একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ বলা হচ্ছে, একটি সংখ্যা অপর সংখ্যার দ্বিগুণ, অর্থাৎ একটি সংখ্যা যদি x হয় অপর সংখ্যা কত হবে? 2x হবে। তাহলে অতএব যেহেতু বলা হয়েছে এদের গুণফল বলা হচ্ছে, সংখ্যা দুটির গুণফল যেহেতু সংখ্যা দুটির গুণফল সমান বলেছে 1/17 কত হচ্ছে? 1/17/32। তাহলে বা অতএব শর্তানুসারে তাহলে দুটি সংখ্যার গুণফল হচ্ছে, তাহলে x ইন্টু কত হচ্ছে? 2x ইকুয়ালস টু 1/17 কত হচ্ছে? 32। বা তাহলে 2x² ইকুয়ালস টু 32 আর 32 আর 17 যোগ করলে কত হচ্ছে? 49/32। বা x² ইকুয়ালস টু কত হচ্ছে? 49 কত হচ্ছে? 32 গুণিত কত হচ্ছে? 2। বা তাহলে x ইকুয়ালস টু বর্গমূল 32 গুণে 64 49 কত হচ্ছে? 64। বা x ইকুয়ালস টু কত হচ্ছে? 49-এর বর্গমূল হচ্ছে 7 আর 64-এর বর্গমূল 8। তাহলে অতএব x মানে ধরেছিলাম একটি সংখ্যা, অতএব একটি সংখ্যা সমান 7/8 এবং অপর সংখ্যা সমান কত হবে?
দ্বিগুণ, তাহলে 2 × 7/8, তাহলে 2×4=8 সমান কত হবে 7/4। তাহলে আমরা দুটো সংখ্যা পেয়ে গেছি, একটি সংখ্যা 7/8 আর অপর সংখ্যা হচ্ছে 7/14, দুটি সংখ্যা পেয়ে গেছি আমরা। কেমন? চলো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, 3-2টা কি বলেছে, ঘন্টায় 60 কিমি বেগে একটি ট্রেন 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো। তাহলে ঘন্টায় 60 কিমি বেগে, অর্থাৎ গতিবেগ বলা হচ্ছে 60 কিমি পার ঘন্টা, এবং একটি ট্রেন 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো। একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো 30 সেকেন্ডের মধ্যে, ট্রেনটি নিজের গতিবেগ এবং প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য অতিক্রম করলো, দুটি দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 20 মিটার হচ্ছে, ট্রেনটির দৈর্ঘ্য বলা হচ্ছে 20 মিটার হলে প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত হবে? তাহলে চলো আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা বের করি। চলো, যেহেতু ট্রেনটির গতিবেগ বলা হচ্ছে 60 কিমি পার আওয়ার বলা হচ্ছে প্রতি ঘন্টা, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি যে 60 কিমি মানে কত, 60 ঘন্টায় মানে কি 1 ঘন্টা সমান 60 সেকেন্ড, 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে যাবে কত হবে, 3600 সেকেন্ডে যায় ট্রেনটি, 3600 সেকেন্ডে যায় কত বলা আছে, এখানে বলা আছে তোমাদের 60 কিমি, 3600 সেকেন্ডে যায় কত হবে 60 কিমি বলা হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টায় 60 কিমি বেগে যায়, 60 কিমি মানে কত হচ্ছে 60 গুণিত কত হচ্ছে, এক্ষেত্রে আমরা পেলাম, তাহলে 60 গুণিতক এক্ষেত্রে 1000, 60 গুণিতক 1000 কত হচ্ছে 60, অর্থাৎ 60 গুণিতক 1000 মিটার, আমরা মিটারে কনভার্ট করে নিলাম। এবার 1 সেকেন্ডে কতটা যাবে, তাহলে 1 সেকেন্ডে যায় সমান কত আছে, তাহলে 1 সেকেন্ডে যাবে, তাহলে 60 গুণিতক 1000 বাই কত হচ্ছে বাই 3600, তাহলে এক্ষেত্রে দুটো করে শূন্য কেটে দেবো, কত হচ্ছে, আর এখানে 3 দ্বারা বিভাজ্য হবে, দেখো এখানে হাফ করে নিই, কত হচ্ছে এখানে হবে 36 আছে, 3 × 3 আর আচ্ছা 3 × 3, 3 × 12, 12 3 36, 12 3 36 আর 12 5 60, কত হচ্ছে 10 5 50, তাহলে 50 বাই কত হচ্ছে 3 মিটার, 3 মিটার, তাই না? 3 মিটার বলা হচ্ছে। এবার আমরা কী পেলাম, ট্রেনটির গতিবেগ পেয়ে গেছি আমরা, 1 সেকেন্ডে যাবে 50/3 মিটার, তাহলে তাহলে আমরা ট্রেনটির গতিবেগ পেয়ে গেছি, তাহলে এই ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে অতএব ট্রেনটির গতিবেগ কত হবে, অতএব ট্রেনটির গতিবেগ সমান কত হচ্ছে, ট্রেনটির গতিবেগ পেলাম কত হবে 50/3 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এবার আমরা করব ট্রেনটি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত হয়, আমরা জানি যে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু গতিবেগ ইন্টু সময়, তাহলে অতএব দূরত্ব কত হবে, দূরত্ব সমান কত হবে, দূরত্ব সমান কত হচ্ছে, আমরা জানি যে গতিবেগের সঙ্গে আমরা কী করব, গতিবেগ ইন্টু দূরত্ব সমান গতিবেগ ইন্টু কত হবে সময়, তাহলে ইকুয়ালস টু গতিবেগ কত ছিল 50/3 গুণিতক কত হচ্ছে সময়, কত ছিল সময় হচ্ছে 30 সেকেন্ড ছিল, তাই না? তাহলে 30 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করছে 30 সেকেন্ড, তাহলে এই ক্ষেত্রে দূরত্ব বেরিয়ে পড়বে, তাহলে কত হলো, তাহলে মোট দূরত্ব ট্রেনটির দূরত্ব এবং প্ল্যাটফর্মের দূরত্ব, তাহলে 3 10 30 কত হলো 50 10 500 মিটার, 500 মিটার। যেহেতু ট্রেনটির দূরত্ব ছিল 100 মিটার, অতএব প্ল্যাটফর্মের দূরত্ব কত হবে, প্ল্যাটফর্মের দূরত্ব সমান, তাহলে আমরা 500 থেকে ট্রেনটির দূরত্ব আমরা বাদ দেবো, ট্রেনটির দৈর্ঘ্য বাদ দেবো, কত হবে 100 বাদ দিলে কত হচ্ছে 100 কত বলা আছে এখানে, ট্রেনটির দৈর্ঘ্য 200 মিটার, ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার বলা হচ্ছে, তাহলে 500 থেকে 200 বাদ দিলে কত হবে 300 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত পেলাম আমরা, প্ল্যাটফর্মের দূরত্ব কত পেলাম আমরা, প্ল্যাটফর্মের দূরত্ব হচ্ছে 300 মিটার, বুঝে গেছে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বা দৈর্ঘ্য লিখতে পারো, দূরত্ব বা দৈর্ঘ্য। চলো পরের প্রশ্ন দেখি, পরের প্রশ্ন কি বলা হচ্ছে,
3 দিকের প্রশ্ন যে দুটি বইয়ের বলা হচ্ছে কি দুটি বইয়ের দামের অনুপাত 3:1 এবং প্রথম বইয়ের দাম 75 টাকা হলে প্রথম বইটির দাম 25 টাকা বেশি। তাহলে প্রথম বইয়ের দাম বলেছে 75 টাকা, প্রথম বইটির দাম হবে 25 টাকা বেশি ও দ্বিতীয় বইটির দাম 5 টাকা কম হলে তাদের অনুপাত কত হবে। তাহলে প্রথম বইয়ের দাম 75 টাকা হলে তাহলে দ্বিতীয় বইয়ের দামটা কী হবে প্রথমে বের করে নেই। অর্থাৎ দুটি বইয়ের দামের অনুপাত বলা হচ্ছে, দুটি বইয়ের দামের অনুপাত আমাদের রয়েছে, দুটি বইয়ের দামের অনুপাত লিখবো আমরা দুটি বইয়ের দামের অনুপাত সমান 3:1। প্রথম বইয়ের দাম কত আছে, প্রথম বইয়ের দাম সমান কত হচ্ছে 75 টাকা, 75 টাকা। অর্থাৎ দ্বিতীয় বই কত হবে, তাহলে অর্থাৎ শর্তানুসারে তাহলে প্রথম বই বাই দ্বিতীয় বই ইকুয়ালস টু 3/1, তাহলে তাহলে এখানে প্রথম বইয়ের দাম দেওয়া আছে 75 টাকা, তাহলে 75 টাকা বাই দ্বিতীয় বই সমান কত আছে 3/1। তাহলে দ্বিতীয় বই কত হবে, তাহলে দ্বিতীয় বই ইকুয়ালস টু এই দুটোর গুণফল বাই 3, অর্থাৎ 75 × 1 বাই কত আছে 3, 3 দুগুণে 6 আর 1 15, 3 5 15, কত হবে 25 টাকা, কত হবে 25 টাকা হবে 25। অতএব দ্বিতীয় বইয়ের দাম কত পেলাম আমরা, দ্বিতীয় বইয়ের দাম সমান 25 টাকা। বুঝেছে? এবার আমাদের কি বলা হয়েছে যে প্রথম বইটির দাম 25 টাকা বেশি ও দ্বিতীয় বইটির দাম 5 টাকা কম হলে তাদের অনুপাত কত হবে। যেহেতু প্রথম বইয়ের দাম 25 টাকা বেশি ও 25 টাকা বেশি ও দ্বিতীয় বইয়ের দাম 5 টাকা কম হলে সেক্ষেত্রে দামের অনুপাত হবে। আবার প্রথম বই বলেছে প্রথম বইয়ের দাম ছিল 75 টাকা ছিল, তাহলে 25 টাকা বেশি বলেছে প্রথম বইয়ের দাম 25 টাকা বেশি হলে তাহলে 75 যুক্ত কত হচ্ছে 25 ইস টু দ্বিতীয় বই কত ছিল 25 টাকা, 25 বিয়োগ কত হবে, কত টাকা কম 5 টাকা কম, বিয়োগ 5 সমান, তাহলে 25 আর 75 যোগ করলে কত হবে 100 ইস টু 20, 0 0 কেটে দাও, 2 × 2 2 5 10, সমান হবে 5:1। কত হচ্ছে তোমাদের 5:1 হচ্ছে। চলো পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। তাহলে পরের প্রশ্ন বলা আছে দেখো 4 দিকের প্রশ্ন, 25 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা নির্ণয় করো। বলেছে এখানে 25 মিটার দৈর্ঘ্য 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা নির্ণয় করো। তাহলে দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার মাঠের ক্ষেত্রফল যা হবে তার দ্বিগুণ হবে কি একটা বর্গাকার মাঠের পরিসীমা হবে, বর্গাকার মাঠের পরিসীমা। তাহলে সেই পরিসীমাটা আমাদের নির্ণয় করতে হবে। চলো তাহলে প্রথমে আয়তাকার মাঠ যদি একটা দেখি, যদি একটা আয়তাকার মাঠ হয়, তাহলে আয়তাকার মাঠ যদি যার দৈর্ঘ্য প্রস্থ পরস্পর দেখো আমরা আয়তক্ষেত্র একটা আয়তাকার মাঠ, আয়তাকার কি বলা হয়েছে এখানে আয়তাকার মাঠ অঙ্কন করলাম, যার দৈর্ঘ্য কত বলা হচ্ছে 25 মিটার বলা হচ্ছে 25 মিটার, আর প্রস্থ কত বলা হচ্ছে প্রস্থ হচ্ছে 8 মিটার। তাহলে এক্ষেত্রে অতএব
আয়তাকার মাঠটির ক্ষেত্রফল আয়তাকার মাঠটির ক্ষেত্রফল সঙ্গত হচ্ছে 25 × 8 বর্গ মিটার সঙ্গত হচ্ছে। তাহলে 8 5 40 0 হাতে 4 আর 8 2 16 17 18 19 20 200 25 200 200 বর্গ মিটার। তাহলে আয়তাকার মাঠের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে তাহলে এই আয়তাকার মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠের পরিসীমা কত হবে? তাহলে এটি আয়তাকার মাঠের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠে, তাহলে বর্গাকার মাঠের আচ্ছা বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত হবে? অতএব বর্গাকার মাঠের ক্ষেত্রফল সঙ্গত হবে দ্বিগুণ বলা হচ্ছে। আয়তাকার মাঠের ক্ষেত্রফল যা হবে তার দ্বিগুণ হবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ 2 × কত হচ্ছে 200 সঙ্গত হচ্ছে 200 দুগুণ কত হয় 400 বর্গ মিটার। তাহলে 400 বর্গ মিটার হয়েছে। তাহলে 400 একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 400 বর্গ মিটার হলে তার পরিসীমা কত বের করবো আমরা? প্রথমে আমরা বাহু বের করব। ক্ষেত্রফলের সূত্র জানি আমরা, বর্গাকার মাঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু। অতএব শর্তানুসারে বলা হচ্ছে কি শর্তানুসারে দেখো তাহলে বাহু ইন্টু বাহু, তাহলে বাহু ইন্টু বাহু সমান কী হবে? ক্ষেত্রফল, বর্গাকার মাঠের ক্ষেত্রফল বা বাহু স্কোয়ার ইকুয়ালস টু 400 বা বাহু সমান বর্গমূল 400 কত হচ্ছে? তাহলে 400 বর্গমূল কত হচ্ছে? 20 হচ্ছে। 20 কী আছে? এখানে একক ছিল মিটার, তাহলে অতএব আমরা লিখতে পারি, এখানে আমি লিখছি অতএব বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য সমান কত হচ্ছে? 20 মিটার। তাহলে অতএব পরিসীমা কত হবে? পরিসীমা সমান কত হবে? 4 × 20 কত হবে? 20 4 কত হবে? 80 মিটার। তাহলে বর্গাকার মাঠের পরিসীমা কত পেলাম আমরা? 80 মিটার পেলাম। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তাহলে বর্গাকার মাঠের পরিসীমা কত পেলাম আমরা? বর্গাকার মাঠের পরিসীমা হচ্ছে 80 মিটার। হয়ে গেছে? চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন চলে এলাম আমরা 4 দিকে চলে এলাম। 4 দিকে একটা বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একাধিকের প্রশ্ন বলেছে সরল করো। এই সরলটা আমরা করছি। চলো তাহলে সরলটা করতে হবে আমাদেরকে। দেখো -1.5 ইন্টু 2 × 2 প্লাস 2.5 ইন্টু -3 প্লাস কত হচ্ছে 4.5। তাহলে 4.5 হচ্ছে, তারপর এক্ষেত্রে হচ্ছে দেখো ইকুয়ালস টু দেবো আমরা দশমিক। এবার আমরা ব্র্যাকেট তুললে আগে গুণগুলো করব। গুণ কোথায় কোথায় আছে একটু আমরা দেখে নিই। তাহলে এখানে আছে গুণ একটা, এখানে গুণটা আছে, এই সংখ্যা দুইয়ের সঙ্গে আমরা গুণ সম্পর্কে পাচ্ছি একটা গুণ আছে, এই গুণটা আগে করে নেবো। ব্র্যাকেটটা তোলা আগে আমাদের কর্তব্য। দেখো ব্র্যাকেটটা তুলে ফেলি। তাহলে -1.5 ইন্টু 2, তারপর হচ্ছে প্লাস আছে এখানে 2.5 আছে, 2 প্লাস 2.5, তাহলে প্লাস 2.5, এখানে আছে ইন্টু আছে অর্থাৎ এই দুটোকে আমরা গুণ করতে হবে। এখানে ইন্টু আছে, দুটো গুণ করবে, এই দুটোকে প্রথমে আমরা গুণ করে নেব। তাহলে ইন্টু কত হচ্ছে? ইন্টু -3। তো এই দুটোকে আগে গুণ করি, আর প্লাস কত হচ্ছে 4.5 সমান। তাহলে প্রথমে এই দুটো গুণ করি বা এই দুটো করে গুণ করে নেই। তাহলে 15 × 30 অর্থাৎ 3 হচ্ছে, তাহলে -3। আর এই দুটোকে গুণ করি আছে, তাহলে গুণ করলে কী হবে? 2.5 আর 3, 2.5 কত হবে? 7.5, 5 3 15, 7.5 হচ্ছে 7.5। আর মাইনাস হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস কত হচ্ছে 4.5। বুঝেছে? তাহলে -3 -7.5 এই দুটোকে আমরা যোগ করি, মাইনাস মাইনাসে প্লাস সংখ্যাদের মধ্যে যোগফল যদি যোগ করি 7.5 এর সঙ্গে 3 যদি যোগ করি করতে হয় সেক্ষেত্রে হচ্ছে -10.5 প্লাস কত হচ্ছে 4.5 সমান কত হচ্ছে 10.5 থেকে 4.5 বাদ দিলে কত হবে? -6। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো প্রশ্ন কী বলা আছে? 4-2 বলা হচ্ছে, দেখো কোনো স্থানের
উষ্ণতা -6 ডিগ্রি সেলসিয়াস প্রতি ঘন্টায় সমান হারে উষ্ণতা বেড়ে 10 ঘন্টা পর সেখানকার উষ্ণতা 24 ডিগ্রি সেলসিয়াস। স্থানটিতে প্রতি ঘন্টায় কত উষ্ণতা বেড়েছে? তাহলে স্থানটিতে প্রতি ঘন্টায় কত উষ্ণতা বেড়েছে সেটা আমরা ক্যালকুলেশন করে দেখি। চলো, প্রথমে আমরা লিখব চূড়ান্ত উষ্ণতা সমান হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। চূড়ান্ত উষ্ণতা হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস। চূড়ান্ত উষ্ণতা 24 ডিগ্রি সেলসিয়াস হলে প্রাথমিক উষ্ণতা কত রয়েছে? তাহলে প্রাথমিক উষ্ণতা সমান -6 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মোট উষ্ণতা বৃদ্ধির হার কত হবে? অতএব মোট উষ্ণতা বৃদ্ধির হার সমান, তাহলে চূড়ান্ত উষ্ণতা থেকে আমরা প্রাথমিক উষ্ণতা বাদ দিলে মোট উষ্ণতা বৃদ্ধির হার পাবো আমরা। তাহলে কত থেকে 24 ডিগ্রি সেলসিয়াস থেকে 24 থেকে আমরা কত বাদ দেবো? -6 বাদ দেবো। 6 বাদ দেবো, সমান কত হচ্ছে? সমান 24 -6 সমান কত হচ্ছে? 24 কত? 30 ডিগ্রি সেলসিয়াস। 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে মোট উষ্ণতা বৃদ্ধির হার কত হবে? 30 ডিগ্রি সেলসিয়াস। বুঝেছে? তাহলে এবার আমরা লিখবো যে যেহেতু মোট উষ্ণতা বৃদ্ধি 30 ডিগ্রি সেলসিয়াস হলে তাহলে সময় কত লেগেছে? 10 ঘন্টা লেগেছে। যেহেতু সময় 10 ঘন্টা হলো, এই মোট উষ্ণতা বৃদ্ধি অর্থাৎ এই 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করতে সময় লেগেছে কত? 10 ঘন্টা। যেহেতু বা সুতরাং লেখো, সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সময় হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে সময় লেগেছে কত ঘন্টা? 10 ঘন্টা। তাহলে অতএব প্রতি ঘন্টায় উষ্ণতা বৃদ্ধির হার কত হবে? অতএব প্রতি ঘন্টায় উষ্ণতা বৃদ্ধির হার সমান 30 বাই কত হবে? 10 সমান 10 3 30 অর্থাৎ 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি হবে। তাহলে 30 ডিগ্রি পেলাম আমরা। তাহলে অতএব আমরা কি লিখবো? যে অতএব লিখবো যে স্থানটিতে প্রতি ঘন্টায় কত উষ্ণতা বেড়েছে? অতএব স্থানটিতে প্রতি ঘন্টায় 3 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি পেয়েছে। বুঝেছে? চলো, পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন হচ্ছে 5 থেকে চলে এলাম আমরা। সরল করো। চলো আমরা এই সরলটা করে ফেলি। তাহলে চলো, সরলটা কি আছে আমাদের এখানে? সরলটা রয়েছে 2 2 কিউব টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার অফ 5, এখানে তৃতীয় বন্ধনী রয়েছে, আর তারপরে ভাজিতক 2 টু দি পাওয়ার 7 সমান আমরা এই গুণ করে ফেলে। তাহলে 2 টু দি পাওয়ার 4 3 কত হবে? 12 ইন্টু কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 5। এক্ষেত্রে আমরা কী করবো? সমদ্রব্যের নিধান থাকলে তার পাওয়ারগুলো কী হয়? যোগ হয়। তাহলে পাওয়ারগুলো যোগ করলে কত হবে? তাহলে 2 টু দি পাওয়ার কত? 12 5 কত হবে? 17 170। এখানে ভাজিতক কত ছিল? ভাজিতক 2 টু দি পাওয়ার 7, আর এখানে ভাজিতক 2 টু দি পাওয়ার 7। গুণ থাকলে পাওয়ারের যোগ হবে, আর ভাগ থাকলে পাওয়ারের বিয়োগ হবে, অর্থাৎ 2 17 - 7 ইকুয়ালস টু কত হবে? 2 টু দি পাওয়ার অফ কত হবে? 10। বুঝেছো? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো, পরের প্রশ্ন কি আছে দেখে নিই। পরের প্রশ্ন বলা আছে, দেখো
যে 2 দিকের প্রশ্ন, যে মৌলিক ও সংখ্যার সূচকের গুণফল আকারে লেখো। মৌলিক সংখ্যার সূচকের গুণফল আকারে লেখো বলেছে 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9, অর্থাৎ 3 4 5 6 7 8 9। তাহলে মৌলিক সংখ্যার সূচকের গুণফল আকারে প্রকাশ করলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে সংখ্যাগুলো কি রয়েছে? সংখ্যাগুলো রয়েছে দেখো এখানে, তাহলে 3 থেকে 9 পর্যন্ত রয়েছে। তাহলে 3 × 4 × 5 × 6 × 7 × 8 × 9। সূচকের মান বের করতে হলে প্রতিটি সংখ্যার লসাগু মান বের করবো। তো 4কে যদি ভাঙি আমরা দুটো 2 পাবো, তাহলে 3 গুণিতক 4কে ভাঙলে 2 গুণিতক 2 পাবো। 5 স্থির থাকবে, 3কে ভাঙলে 2 গুণিতক 3 পাবো। গুণিতক 7 তো ভাঙা যাবে না, 7 স্থির থাকবে। 8কে যদি ভাঙে 2 × 4 4 × 8, অর্থাৎ 3টে 2 পাবো। 2 গুণিতক 2 আর 9কে ভাঙলে দুটো 3 পাবো। সমান, এবার দেখি প্রথমে 2 কতগুলো পেলাম আমরা। 1 2 3 4 5 6, 6টা 2 পেয়েছি, অর্থাৎ 2 টু দি পাওয়ার অফ 6 হলো। ইন্টু 3 কটা পেলাম? 1 2 3 4, অর্থাৎ 3 টু দি পাওয়ার অফ 4 ইন্টু 4-এর উপর 5 কতগুলো পেলাম আমরা? 5 পেয়েছি, একটা 5 পেয়েছে, অর্থাৎ 5 টু দি পাওয়ার অফ 1, অর্থাৎ ইন্টু আবার 7 কটা আছে? 7 একটা পেলাম, 7 টু দি পাওয়ার অফ 1। বুঝেছ? এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে কোনটা করলাম আমরা? 2টা 5-এর 2 হলো 6 থেকে। চলো 6 থেকে সরল করো, যে কোনো একটি বলা আছে। এই সরলটা আমরা সমাধান করছি। তাহলে কী রয়েছে প্রথমে? সরলটা রয়েছে -7/9 x² y ইন্টু 15/, কত হচ্ছে 15/, কত হচ্ছে 7 x y² z ইন্টু 3/5 z² x সমান কত বলা হচ্ছে? আমরা যদি সাধারণ গুণ করি, সংখ্যাগুলো আগে ব্র্যাকেট তুললে সংখ্যাগুলো আমরা একদিকে নিয়ে আসি। তাহলে -7/9, ব্র্যাকেটটা তুলে ফেলবে তোমরা, 7/9, তাহলে আর হচ্ছে ইন্টু 15/7 ইন্টু 15/7 ইন্টু 3/, কত হচ্ছে 5। x² এখানে করা আছে, দুটো আছে, এখানে একটা আছে আর এখানে একটা আছে, অর্থাৎ x² আর x কত হচ্ছে? x³ হচ্ছে, তাহলে ইন্টু x³ হচ্ছে। আর এখানে কত হচ্ছে? y একটা, আর এখানে দুটো, তিনটে, অর্থাৎ y³ হচ্ছে। আর তারপরে হচ্ছে জেড কতগুলো দেখতে পাচ্ছি আমরা? জেড কিন্তু এখানে দেখতে পাচ্ছি একটাই জেড আছে, আর কোথাও জেড নাই। আর জেড এখানে দুটো আছে, মোট 3টে আছে, একটা দুটো, মোট 3টে হচ্ছে জেডের কিউব। এবার গুণ করব, 3 3 কত হচ্ছে? 9, আবার 7 7 কেটে দাও, আর 5 3 কত হচ্ছে? 15, 5 3 15, 3 3 কেটে দাও, কত হচ্ছে? এখানে অ্যান্সার তোমাদের হলো। তাহলে এখানে অ্যান্সারটা আমরা পেলাম যে এক্সেস কটা ছিল এখানে দেখতে পাচ্ছি আমরা। এক্সেস কতগুলো ছিল এখানে দেখতে পাচ্ছি আমরা? x² ছিল, এখানে 4টে এক্স ছিল, এখানে দুটো, একটা 3টে, এখানে 4টে এক্সেস ছিল, অর্থাৎ x4 হবে, এটি x4 হবে। তাহলে এখানে কিছুই থাকছে না, সংখ্যাগুলো কেটে ফেললাম আমরা। তাহলে -x4 হলো, তাহলে y হলো কত? তাহলে y পেলাম আমরা y কিউব, তারপরে z কিউব। চলো পরের প্রশ্ন দেখি। 2 দিকে প্রশ্ন বলছে, 2 দিকেও একটা সরল রয়েছে, সেই সরলটা আমরা সমাধান করছি। চলো 2 দিকে সরলটা রয়েছে তোমাদের 5x - 7y এর হোল স্কোয়ার প্লাস 2 × 5x - 7y ইন্টু 9x - 4y প্লাস 81 y² - 72xy প্লাস কত হচ্ছে? 16x²। তাহলে চলো এই সরলটা আমরা করে ফেলি। তাহলে এখানে থাকছে, দেখো কেয়ারফুলি, 5x - 7y, 5x - 7y, আর এখানে থাকছে কত হবে? এখানে থাকছে দেখতে পাচ্ছি আমরা
আর 9x মাইনাস 4y, 9x মাইনাস 4y থাকছে এখানে। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে চলো দেখি কী ব্যাপারটা। এটাকে আমরা রয়েছে যে 81y² মাইনাস 72xy মাইনাস 16x²। যদি আমরা ব্র্যাকেট দিই তাহলে প্লাস আছে, অর্থাৎ এক্ষেত্রে আমরা কী পাবো, তাহলে চলো তাহলে ইকুয়ালস টু 5x মাইনাস 7y এর হোল স্কোয়ার পেলাম আমরা, প্লাস কত হচ্ছে, তাহলে 5x মাইনাস 7y ইন্টু 9x মাইনাস 4y। এখানে প্লাস আছে, আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই কী হবে, তাহলে 81 আছে, 81 9y এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9y ইন্টু কত হচ্ছে এখানে 16x², অর্থাৎ 4 4 16, অর্থাৎ 4x প্লাস কত হবে, তাহলে 4x এর হোল স্কোয়ার। তাহলে দ্বিতীয় বন্ধনী এটা ক্লোজ করে দাও, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিলাম আমরা, ইকুয়ালস টু তাহলে কী হলো 5x মাইনাস 7y এর হোল স্কোয়ার প্লাস এখানে 2 ছিল, 2 প্লাস 2 ইন্টু তাহলে 5x প্লাস 7y মাইনাস 7y ইন্টু তাহলে 9x মাইনাস 4y প্লাস দেখো 9y² তাহলে a² মাইনাস 2ab প্লাস b²। এখানে কত ছিল 72 ছিল, 9 4 36, 34 72, মধ্যপদের সব প্রমাণ হয়ে গেছে। তাহলে এবার আমরা কী পেলাম, a² মাইনাস 2ab প্লাস b²। সুতরাং যে কী পেলাম আমরা 9y মাইনাস 4x এর হোল স্কোয়ার পেলাম, 4x এর হোল স্কোয়ার পেলাম। তাহলে এক্ষেত্রে দেখো এই পথটার সঙ্গে আমরা এই পথটা একটা কমন পাচ্ছে, কমন পেলে সাইনটা দেখো চেঞ্জ আছে, সাইনটা চেঞ্জ আছে। সাইনটা চেঞ্জটা করতে হলে আমরা কী করবো, প্রথমে দেখো ইকুয়ালস টু দেবো, তাহলে 5x মাইনাস 7y এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x মাইনাস 7y ইন্টু 9x মাইনাস 4y প্লাস দেখো এখানে যে মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে উল্টে দিই আমরা, তাহলে প্লাস হতো, তাহলে কী হবে এক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হবে 4x এখানে 9x আছে। এখানে প্রশ্নটা কোথাও না কোথাও একটা ভুল রয়েছে, দেখো এখানে দেখো এখানে 9 এখানে বলা আছে দেখো 80y² আছে, এটা তোমরা x করবে, এটা x কোথাও মিস্টেক হয়ে গেছে, x আর তোমাদের y যেহেতু রয়েছে এটা x করে নেবে, আর এটা x আছে এটা y করে নাও, তাহলে চেঞ্জ হয়ে যাবে এক্ষেত্রে। তাহলে এখানে x হয়ে যাবে, এখানে y হয়ে যাবে, আর এটা y ছিল x করে দাও, আর এটাও তোমরা x করে দাও, এটা y করে দাও, ঠিক আছে, সেটাও তোমরা y করে দেবে, এটা x করে দাও। তাহলে হয়ে গেছে কি হলো, তাহলে আমাদের 9x মাইনাস 4y প্লাস দেবে এটা 4y এর হোল স্কোয়ার ইকুয়ালস টু দাও। এবার আমরা পেলাম কি a² প্লাস 2ab প্লাস b² সূত্র অনুযায়ী হচ্ছে, এক্ষেত্রে আমরা পেলাম কি, তাহলে 5x মাইনাস 7y প্লাস 9x মাইনাস 4y এর হোল স্কোয়ার। এবার দেখো 5x আর 9x 9 5 14x আর মাইনাসে প্লাস সংখ্যাদের মধ্যে যোগফল মাইনাস কত হচ্ছে, অর্থাৎ 7 4 11y হচ্ছে 11y এর হোল স্কোয়ার। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন চলো, পরের প্রশ্ন কী বলা আছে দেখি আমরা, পরের প্রশ্ন দেখবো কী বলা আছে। এখানে বলেছে সাথে দেখে দেখো, সাথের একটা ই ইকুয়ালস টু 997 আর বি ইকুয়ালস টু 988, সি ইকুয়ালস টু 999 হলে 2a² প্লাস 2b² প্লাস 2c² মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এর মান নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের একটু সমাধান করে ফেলি। তোমাদের প্রশ্নটা রয়েছে 2a² প্লাস 2b² প্লাস 2c² মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca হয়েছে। এবার এই টোটাল সূত্রটা কিন্তু একটা সূত্রকে আমাদের ইঙ্গিত করে, সেটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কোয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কোয়ার প্লাস c তারপরে c মাইনাস a এর হোল স্কোয়ার, বুঝছো, এই সূত্রটা হবে। এই সূত্র প্রতিটা দেখো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস b মাইনাস c এর হোল স্কোয়ার প্লাস c মাইনাস a এর হোল স্কোয়ার হবে এই মানটা, বুঝেছো, এই মানটা হবে।
তাহলে আমরা তোমরা এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র জানো, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আবার বি মাইনাস সি এর হোল সেই সূত্র হচ্ছে বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, আবার এটা হবে সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ারের হোল স্কোয়ার, বুঝেছে, এ স্কোয়ার, বুঝেছে। এভাবে তোমরা যোগ করলে কিন্তু এই মানটা পাবে, বুঝেছে। এবার আমরা মানটা বসিয়ে দিই। এর ভ্যালু কত বলা হয়েছে? এর ভ্যালু হচ্ছে 97, তাহলে 997, 997, আর মাইনাস বি এর ভ্যালু কত হচ্ছে? বি এর ভ্যালু হচ্ছে 98, কত হচ্ছে? 90, 998 এর হোল স্কোয়ার প্লাস, এবার বি মাইনাস সি, বি এর ভ্যালু কত হচ্ছে? বি এর ভ্যালু হচ্ছে 998 মাইনাস সি এর ভ্যালু হচ্ছে 999 এর হোল স্কোয়ার প্লাস সি এর ভ্যালু হচ্ছে 999 মাইনাস এ এর ভ্যালু 997 এর হোল স্কোয়ার। তাহলে এবার আমরা বিয়োগ করি, তাহলে 998 কত? -1 এর হোল স্কোয়ার প্লাস, এবার 98 থেকে 99 বাদ দিলে অর্থাৎ -1 এর হোল স্কোয়ার, আর প্লাস 999 থেকে 97 বাদ দাও, 997 বাদ দিলে কত হবে? 2, তাহলে 2 এর হোল স্কোয়ার। কেমন? এবার দেখো ইকুয়ালস টু দাও, তাহলে দেখো এখানে -1 এর হোল স্কোয়ার মানে কি 1, তাহলে প্লাস আছে -1 এর হোল স্কোয়ার মানে কি 1, আর প্লাস 2 দুগুণে কত হচ্ছে? 4, কত হবে? 4, 5, 6, 6। তোমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে তোমাদের 6 উত্তর, ঠিক আছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 2 দিকের প্রশ্ন, p/6 প্লাস 1/p ইকুয়ালস টু 7/6 হলে প্রমাণ করো যে পি স্কোয়ার প্লাস 36/p স্কোয়ার ইকুয়ালস টু 37। চলো আমরা এটা একটু প্রমাণ করি। দেখো তোমাদের মানটা রয়েছে p/6 প্লাস 1/p ইকুয়ালস টু আছে 7/6, আর আমাদের প্রমাণ করতে হবে, তাহলে বাম পক্ষে মানটা কত আছে? বাম পক্ষে আছে গিয়ে পি স্কোয়ার মাইনাস 36/p, তাহলে ইকুয়ালস টু দেখো পি এটা যদি বড় করি, পি এর হোল স্কোয়ার প্লাস 6/p এটা হোল স্কোয়ার, 6/p এর হোল স্কোয়ার, তাহলে আমরা জানি যে এক্ষেত্রে পি স্কোয়ার প্লাস 6/p এর হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে, তাহলে পি প্লাস 6/p এর হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে? তাহলে 2 ইন্টু পি ইন্টু আর 6/p, পিবিটা কেটে দেবো, কত হচ্ছে? এর মানটা আমরা একটু দেখি এর কী মানটা হতে পারে, পি প্লাস 6/p হয় কিনা দেখি আমরা। তাহলে বা এবার আমরা কী করবো? তাহলে 6 আর পি লসাগু করবো, কত হচ্ছে? 6p হচ্ছে, এখানে পি আছে 6 অর্থাৎ পি স্কোয়ার হবে প্লাস 1 আছে মানে 6 ইকুয়ালস টু 7/6, বা তাহলে 6টা যদি আমরা এদিকে নিয়ে আসি অর্থাৎ 7-এর সঙ্গে 6টা, শুধু পি থেকে 6টা আলাদা করলে 6টা 7-এর সঙ্গে গুণ করবো আমরা, তাহলে কত হচ্ছে? তাহলে এখানে পি প্লাস 6/p ইকুয়ালস টু কত হবে? 7×6 42/6, তাহলে পি প্লাস 6/p, পি প্লাস 6/c এর মান কত হচ্ছে? ইকুয়ালস টু 42 কত হচ্ছে? 42/6 হচ্ছে। আমরা লঘিষ্ঠ আকারে 7×6 42 7 করতে পারি, 7×6 42 এখানেও আমরা কেটে দিতে পারি, তাহলে বা পি প্লাস 6/p ইকুয়ালস টু 7 করতে পারি, আর এখানেও সেই 7×6 42 7 হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 কত হবে? 7-এর বর্গ মাইনাস 6 দুগুণে 12, তাহলে 7×7 49, 7×7 49 মাইনাস 12, তাহলে এক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে কত? 37, 49 থেকে 12 বাদ দিলে কত হবে? 37, 3×7 37, তাহলে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ প্রমাণিত। কেমন? চলো পরের প্রশ্ন কি আছে দেখি। পরের প্রশ্ন 7-এর 2 হয়ে গেছে। এবার দেখো 8-এর দিকে চলে এলাম। 8-এর উৎপাদকের বিশ্লেষণ করা যে কোনো একটি বলা আছে, এখানে দুটো রয়েছে দেখো, a4 প্লাস a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস x4। চলো আমরা এটা সমাধান করি। তাহলে তোমাদের প্রথম উৎপাদকটা 8-এর একেরটা বলা আছে, 8-এর একেরটা বলা আছে, তাহলে a4 প্লাস a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস x4 ইকুয়ালস টু দেখবো আমরা, তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্লাস আছে অর্থাৎ প্লাস 2 a স্কোয়ার এক্স স্কোয়ার
প্লাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, তাই না? 2x² এক্স থেকে বাদ দিলে কত হবে? এ স্কোয়ার এক্স স্কোয়ার হবে, ঠিক আছে? তাহলে চলো আমরা কী বললাম, তাহলে এর হোল স্কোয়ার ই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার, আচ্ছা পেলাম আমরা, আর মাইনাস কত হবে? ই এক্সের হোল স্কোয়ার সমান কী পেলাম? এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স স্কোয়ার একটা পেলাম, আবার পেলাম কি এটা যদি প্লাস যদি করলাম, এটা যদি মাইনাস যদি করি তাহলে মাইনাস হলে কী হবে? আমি ডাইরেক্টলি করে দিচ্ছি, তাহলে এখানে হবে কি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ এক্স, আচ্ছা প্লাস এক্স স্কোয়ার। আর এখানে স্টেপটা যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স, আবার হতো তাহলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ এক্স। এটা হওয়ার কথা ছিল, আমি একটু সাজিয়ে নিয়েছি নেক্সট স্টেপে, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী আছে? পরের প্রশ্ন বলা আছে, পরের উৎপাদকটা বলা আছে যে 2xy মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। চলো এটা আমরা সমাধান করি। তোমাদের প্রশ্নটা রয়েছে 2xy রয়েছে, 2xy মাইনাস, চলো প্রশ্নটা তুলে ফেলেছি আমরা। দেখো এখানে তারপরে লিখবো আমরা যদি একটু সাজিয়ে নিই, প্লাস জেড স্কোয়ারটা যদি প্রথমে নিয়ে আসি তাহলে প্লাস জেড স্কোয়ার দিলাম, তারপরে কি আছে মাইনাস এক্স স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2xy, তারপর হচ্ছে এদিকে হচ্ছে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা কি করব, এবার যদি আমরা এই পদটাকে কমন দিয়ে নিই, ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে জেড স্কোয়াররা মাইনাস যদি কমন নিই, মাইনাস কমন নিলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস থাকলে প্লাস থাকলে মাইনাস হবে 2xy, আর মাইনাস আছে মানে কি প্লাস করবে ওয়াই স্কোয়ার, ঠিক আছে? মাইনাস যদি কমন নাও তাহলে সেক্ষেত্রে ভিতরের ব্র্যাকেটের মধ্যে থাকা সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, বুঝে গেছে? আর যদি প্লাস যদি কমন নাও, যেমন সাইন থাকে তেমন সাইন থাকবে, ঠিক আছে? ইকুয়ালস টু দেবো আমরা এবার জেড স্কোয়ার মাইনাস এটা এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান, এবার আমরা যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যদি ফেলি, তাহলে জেড প্লাস এক্স হচ্ছে এক্স মাইনাস ওয়াই একটা হবে, এটা হবে জেড মাইনাস তাহলে এক্স প্লাস ওয়াই। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন কী বলা আছে? পরের প্রশ্ন বলা আছে দেখো, বলা আছে 9 থেকে সমাধান করো 1/x+1x+2 প্লাস 1/x+2 ইন্টু x+3 প্লাস 1/x+3 ইন্টু x+4 ইকুয়ালস টু বলা আছে 1/, হচ্ছে x+1 ইন্টু x+6। চলো আমরা এই সরলটা সমাধান করি। দেখো প্রশ্নটা তুলে ফেলেছি, তাহলে আমরা এই সরলটা আমরা সমাধান করব। প্রথমে হরগুলো আমরা লসও করব, দেখতে পাচ্ছি আমরা x+1 আর x+2 আর x+3 x+4 এর লসগু হবে, এইটুকু হবে তার লসগু। তাহলে কী লসগু পাবো আমরা? তাহলে x+1 পাবো, তারপরে x+2 পাবো, তাহলে x+3 পাবো, তাহলে x+4 পাবো। তাহলে এক্ষেত্রে আমরা কী করব, এবার আমরা কি করব, দেখো এর 1 আছে, লব আছে, হর আছে x+1 আর x+2, x+1 x+2 বাদ দিয়ে কী পাচ্ছি আমরা? তাহলে x+3 পাচ্ছি আর x+4, আমরা x+3 আর ইন্টু x+4 আমরা বসে দেবো, তাহলে হচ্ছে প্লাস দেবো আমরা এখানে। তারপরে দেখো তারপরে ভগ্নাংশে হর আছে x+2 আর x+3 আছে, তাহলে এখানে x+2 x+3 বাদ দেবো, x+2 আর x+3 বাদ দিলে কী আছে? x+1 আর x+4, অর্থাৎ x+1 ইন্টু x+4, আবার প্লাস দেবো, এর আছে দেখো x+3 ইন্টু x+4 আছে, তাহলে x+3 ইন্টু x+4 বাদ দিয়ে কী আছে? x+1 আর x+2, x+1 ইন্টু কী আছে? x+2, তাহলে x+3 x+4টা বাদ দেবো, বাদ দিলে যে মানটা থাকছে x+1 ইন্টু x+2টা আমরা বসে দিলাম লবে, তাহলে ইকুয়ালস টু দিলাম আমরা, তাহলে 1/, তাহলে x+1 ইন্টু x+6। এবার দেখো এখানে x+1 আর x+1 এই দুটোকে আমরা কেটে দেব, কিন্তু প্রতিটা গুণ সম্পর্কে আছে, তাহলে বা এবার এই প্রতিটা গুণ করব, x+3 x+4 এর সঙ্গে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হবে দেখো আমরা এক্ষেত্রে পাবো x+3 ইন্টু x+4 যদি গুণ করি x কী হবে? x স্কোয়ার হবে, আর 3x আর 4x কত হবে? প্লাস কত হবে?
4 3 7 7x, 7x হবে 7x প্লাস কত হবে 4 3 12, 12। আবার সি একই রকমভাবে আমরা প্লাস আছে যেহেতু আমরা আর ব্র্যাকেট দেবো না, প্লাস আছে যেহেতু আমরা ব্র্যাকেট দেবো না। তারপর কি আছে, এবার দেখো এক্স প্লাস 1 আর এক্স প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4 আর 1 যদি যোগ করি 4 একে 5, 5x হবে আর প্লাস 4 একে 4 প্লাস আবার এক্স স্কোয়ার হবে প্লাস 2x আর 1x অর্থাৎ এক্স কত হবে 3x হবে, তাহলে 3x প্লাস আর 2 একে কত হবে 2 হবে, বাই কি আছে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 6। এবার দেখো বা এখানে এক্স স্কোয়ার কটা আছে দেখো 3টি আছে অর্থাৎ 3x এক্স স্কোয়ার, এখানে 7x 5x আর 3x অর্থাৎ 7 5 12, 12 3 কত হচ্ছে 15 প্লাস কত হচ্ছে প্লাস 15x আর প্লাস কত হবে আবার 12 4 16 2 18, 18 বাই কত হবে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু কত হবে 1 বাই এক্স প্লাস 6। বা এবার এই রাশিটাকে আমি মধ্যপদে সহগ করব, তাহলে 18 3 56, 54কে যদি লসাগু করি তাহলে 9 6 56, 9 আর 6 আমরা যোগ করলে 9 6 15 হচ্ছে। এক্ষেত্রে আমরা করবো কি 3x স্কোয়ার প্লাস 9 প্লাস 6 ইন্টু এক্স প্লাস কত হবে 18, এখানে এক্স প্লাস 2 হচ্ছে আর এক্স প্লাস 3 আর আছে এক্স প্লাস 4 ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 6 হয়েছে। এবার দেখো বা এখানে 3x স্কোয়ার প্লাস 9x অর্থাৎ 3x স্কোয়ার প্লাস 9x প্লাস 6x প্লাস 18 আর নিচে x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস কত হবে 1 বাই এক্স প্লাস 6। এবার আমরা করব, এবার দেখো এবার আমরা এই স্টেপটা দেখো, এই স্টেপটা লক্ষ্য রাখো, এই স্টেপ থেকে দেখো কমন নেবো কী কী দেখো, এই দুটো রাশি আমরা কমন নেবো, দুটো করে পদ দিন যে দাগ দিলে গিয়েছে এখানে 3x স্কোয়ার প্লাস 9x এর মধ্যে কমন কী পাবো আমরা, বা এখানে কমন পাবো কি কমন 3x কমন পাবো অর্থাৎ 3x যদি কমন নিই x পরে থাকছে x প্লাস কত হবে 3 3 9 3 প্লাস 6x প্লাস 18 আছে 6 অর্থাৎ 6 যদি কমন নিই 6 কমন নিলে কী হবে এখানে x পরে থাকে x প্লাস কত হচ্ছে 3 বাই কত হচ্ছে তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু কত হচ্ছে 1 বাই এক্স প্লাস 6। বা এখানে দেখো দেখতে পাচ্ছি আমরা 3x এক্স প্লাস 3 এক্স প্লাস 3 হচ্ছে অর্থাৎ 3x প্লাস কত হবে 6 একটা পাবো আর একটা এক্স প্লাস কমন রাশি দুটো আছে, কমন রাশির একটা পাবো অর্থাৎ এক্স প্লাস 3 বাই কত হচ্ছে তাহলে এক্স প্লাস 3 ইন্টু কত হচ্ছে তাহলে এক্স প্লাস 2, এখানে 2 চেঞ্জ করে দিয়েছি এক্স প্লাস 2 আর এক্স প্লাস 4 ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 6। দেখো বা এবার আমরা কী করবো দেখো, এবার আমরা এই রাশি এখানে কমন দেখো কমন কি পাচ্ছে 3 কমন পাচ্ছে, তাহলে 3 যদি কমন নিই তাহলে এক্স প্লাস 6 থাকছে অর্থাৎ 2 এক্স প্লাস 2 থাকছে আর ইন্টু এক্স প্লাস 3, তাই না। এবার দেখো নিচে কী আছে এক্স প্লাস 3 ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 4 ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 6। বা দেখো এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 কেটে দাও আর এখানে এক্স প্লাস 3 আর এক্স প্লাস 3 কেটে দাও, কী থাকছে তাহলে 3 বাই কত আছে এক্স প্লাস 4 ইকুয়ালস টু 1 বাই এক্স প্লাস 6। বা আমরা কোনো মানে গুণ করবো, তাহলে গুণ করলে তাহলে এক্স প্লাস 4 ইকুয়ালস টু 3-এর সঙ্গে এক্স গুণ করবো 3x প্লাস 6 3 কত হচ্ছে 18। বা এক্স চলগুলো এদিকে লিখে নিয়ে আসবো, তাহলে মাইনাস আচ্ছা প্লাস এক্স আর 3x এদিকে লিখে মাইনাস 3x ইকুয়ালস টু 18 মাইনাস 4। বা তাহলে এখানে 3x থেকে x বাদ দিলে কত হবে তাহলে 2x হবে মাইনাস 2x হবে ইকুয়ালস টু কত হচ্ছে এখানে 14 হচ্ছে। বা তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু কত হচ্ছে
তাহলে 14 বাই কত হচ্ছে 2 সমান কত হচ্ছে 7। তাহলে অতএব মাইনাস এক্স ইকুয়ালস টু 7 হলে তাহলে বা দিলাম আমরা, তাহলে অতএব এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে মাইনাসটা এইদিকে আসবে -7। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে, দেখো এখানে একটি বই ও একটি পেনের একত্রের দাম হচ্ছে 110 টাকা। বইটির দাম পেনের দামের চেয়ে এত টাকা বেশি হলে পেন ও বইয়ের দাম কত হবে? পেন ও বইয়ের দাম কত হবে বলছে। একটি বই একটি পেনের একত্রে দাম হচ্ছে 110 টাকা। তাহলে একটি বইয়ের দাম যদি এক্স টাকা ধরি আর পেনের দাম যদি ওয়াই টাকা ধরি, তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে? 110 টাকা হবে, তাই না? এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 110 টাকা। বইটির দাম যে টাকা, বইটির দাম পেনের দামের চেয়ে তাহলে এত টাকা বলছে। একটি বই একটি পেনের একত্রের দাম 110 টাকা। বইটির দাম পেনের দামের চেয়ে 100 টাকা বেশি। বইটির দাম হবে পেনের দামের চেয়ে 100 টাকা বেশি, বুঝেছে? তাহলে এক্ষেত্রে আমরা কি করব, চলো অ্যান্সারটা সমাধান করি। এখানে বলা হচ্ছে যে পেনের দাম বলা আছে, পেনের দাম বলা আছে, পেনের দাম হবে, পেনের দাম আচ্ছা আচ্ছা বলা আছে বইয়ের দাম হবে 100 টাকা বেশি পেনের দামের থেকে। অর্থাৎ পেনের দাম ধরি, পেনের দাম সমান এক্স টাকা। তাহলে পেনের দাম যদি এক্স টাকা হয়, তাহলে বইয়ের দাম কত হবে? তাহলে বইয়ের দাম কত হবে? বইয়ের দাম 100 টাকা বেশি, অর্থাৎ এক্স প্লাস কত হবে? 100 টাকা। তাহলে এই দুটো মোট দাম কত হবে? 110 টাকা। পেনের দাম আর বইয়ের দাম মোট দাম হচ্ছে 110 টাকা। তাহলে অতএব শর্তানুসারে তাহলে এক্স প্লাস 100 প্লাস কত ইকুয়ালস টু কত হবে? 110 টাকা। তাহলে এক্স যোগ করলে কত হবে? 2x হবে প্লাস 100 ইকুয়ালস টু কত হবে? 110। বা তাহলে 2x ইকুয়ালস টু কত হবে? তাহলে 110 থেকে আমরা 100 টাকা বাদ দেব। তাহলে 2x ইকুয়ালস টু কত হবে? তাহলে কত হবে? 110 টাকা থেকে 100 টাকা বাদ দিলে কত হবে? 10 টাকা হবে। বা x ইকুয়ালস টু কত হবে? 10 টাকা বাই 2 টাকা সমান 5 টাকা। তাহলে অতএব x সমান কত হচ্ছে? 5 টাকা। তাহলে বইয়ের দাম কত হবে? পেনের দাম সমান 5 টাকা। আর বইয়ের দাম কত হবে? বইয়ের দাম সমান কত হবে? তাহলে 5 যুক্ত 100, অর্থাৎ 5 যুক্ত কত হচ্ছে? 100 টাকা বেশি সমান কত হবে? 105 টাকা। 105 টাকা। তাহলে আমরা অ্যান্সারটা বের করতে সমর্থ হয়েছে। তাহলে পেনের দাম কত টাকা পেলাম আমরা? পেনের দাম পেলাম যে 5 টাকা। 5 টাকা পেনের দাম, আর বইয়ের দাম কত হবে? 105 টাকা। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্ন দেখো বলা আছে 9 থেকে 2 হয়ে গেছে। 10 থেকে দেখো, 10 থেকে কি বলা আছে? 10 এর যে একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করো যার সমান বাহু দুটির দৈর্ঘ্য 6 সেমি আর সমান কোণ দুটির প্রতিটি কত হচ্ছে? প্রতিটি 22.5 ডিগ্রি। কত হবে? 22.5 ডিগ্রি। তাহলে 22.5 ডিগ্রি মানে কত হবে বলো তো? 90 আছে আর 45, 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। 90 ডিগ্রি আর 45 ডিগ্রি এই কোণটা কী হবে? 90 ডিগ্রি আর 45 ডিগ্রি এই দুটি কোণ কী করবে? 90 ডিগ্রি আর 45 ডিগ্রি যোগ করবে। আমরা 90 ডিগ্রির পর থেকে অঙ্কন করতে পারি 90 ডিগ্রি আর এর সঙ্গে কি 45 ডিগ্রি, অর্থাৎ 90 অর্ধেক 45-45-এর মাপ নিয়ে নেব আমরা। 45-এর মাপ নেওয়ার পর এই 45 ডিগ্রি কোণের মাপটা নেওয়ার পর কী করবো আমরা? মাপটা নেওয়ার পর কী করবো? এবার 90-এর সঙ্গে কত যোগ করবো? আমরা 45 যোগ করে দেবো। এর মাপটা নিয়ে এখানে বসে কেটে দেওয়া, অর্থাৎ এটা 45 ডিগ্রি। অর্থাৎ এই কোণ বরাবর তোমরা 100 কত হবে? এই কোণটা হবে 100 কত ডিগ্রি? 135 ডিগ্রি পেলাম। 135 ডিগ্রি। 90 ডিগ্রির সঙ্গে যদি আমরা 45 ডিগ্রি যোগ করে দিই কত হবে? কত হবে বলো তো? 135 ডিগ্রি হবে। 135 ডিগ্রি হলে কিন্তু এই ক্ষেত্রে বলা আছে যে অপর দুটি কোণ হবে 22.5 ডিগ্রি। অর্থাৎ এই দুটি সন্নিহিত বাহুদ্বয়, অর্থাৎ সমান দুটি বাহুর প্রতিটি মান কত হবে? 6 সেমি করে হবে। এটাও 6 সেমি হবে। আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে 6 সেমি, এখানে প্রথমে কিন্তু আমরা 6 সেমি সরলরেখাংশ কেটে নেব। তাহলে পেন্সিল কম্পাসের মাপ নিয়ে প্রথমে এটা কেটেছে, আবার এইদিকে আমরা 6 সেমি এইদিকে কেটে নেব। 6 সেমি কেটে নেব। 6 সেমি কাটার পর আমরা কি 22.5 ডিগ্রি কোণ করবো আমরা। এটা এই বাহু আর বি এ বিন্দু, ইয়ে আছে সি বিন্দু, সি ও বি তোমরা যুক্ত করে দেবে। সি ও বি যুক্ত করে দিলে কত হবে? এই দুটি অন্তর্ভুক্ত কোণ হবে 22.5 ডিগ্রি করে হবে। বুঝেছো? 22.5 ডিগ্রি করে হবে।
বুঝেছে? তাহলে প্রথমে আমরা কিন্তু ভূমিটা 6 সেমি অঙ্কন করব। 6 সেমি সরলাংশের একটা মাপ নেব, এ বি দিলাম, এ বি ভূমিগুলো 6 সেমি হলো। এবার এরপর 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করব। 90 ডিগ্রির অর্ধেক কি জানি আমরা 35 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি আর 35 ডিগ্রি দুটোকে অঙ্কন করতে হবে। আর 90 ডিগ্রি হলে কী হবে, এই 35 ডিগ্রি কোণের মানটা নিয়ে 90 এর সঙ্গে যুক্ত করে দেবে। 90 আর 45 কত হবে, 135। কত হলো, এই কোণটা হলো 135 ডিগ্রি। এই 6 সেমি মানটা আমরা কেটে নিলাম, 6 সেমির মাপের মানটা সমান নিয়ে এখানে সি বাহুটা কেটে নিলাম, সি বাহুটা কেটে নিলাম, সি বিন্দুটা কেটে নিয়েছি। তাহলে এখানে কাটা বসিয়ে আমরা 6 সেমি এখানে কেটে নিলাম। কেনার পর 6 সি আর সি নামকরণ করলাম, সির সঙ্গে বি আমরা কি যুক্ত করে দিলাম। সির সঙ্গে বি যুক্ত করলে কত হবে, তাহলে এক্ষেত্রে হবে এটাও 22.5 ডিগ্রি হবে, আর এটাও 22.5 ডিগ্রি হবে, আর একটা 135 ডিগ্রি। তাহলে এই তিনটি কোণের যোগফল কত হবে, তিনটি কোণের যোগফল হবে 180 ডিগ্রি। বুঝে গেছে? এইভাবে তোমরা জ্যামিতিটা প্র্যাকটিস করবে। চলো পরের প্রশ্ন দেখি। দেখো পরের প্রশ্ন কি বলা হচ্ছে, 10-এর 2-এরটা একটি রম্বস অঙ্কন করো যার কর্ণ দুটির দৈর্ঘ্য 4 সেমি, 8 সেমি ও 6 সেমি। তাহলে কর্ণ দুটির দৈর্ঘ্য বলা আছে 8 সেমি, 8 সেমি ও 6 সেমি, 8 সেমি ও 6 সেমি। তাহলে আমরা রম্বস সহজে অঙ্কন করতে পারি। তো প্রথমে 8 সেমিটা অঙ্কন করবো। প্রথমে 8 সেমি অঙ্কন করলে তোমরা 8 সেমি আর 6 সেমি দুটো বাহু কিন্তু তোমরা প্রথমে অঙ্কন করবে। 8 সেমি আর 6 সেমি, 6 সেমি দুটিও সরলাংশ কেটে নেবে। তাহলে প্রথমে আমরা 8 সেমিটা করব। প্রথমে 8 সেমি আমরা অঙ্কন করব কর্ণ, এর সমদ্বিখণ্ডিত করব। 8 সেমি অঙ্কন করে নেওয়ার পর 8 সেমি মাপটা এখানে নিয়ে এখানে কেটে নিলাম 8 সেমি। 8 সেমিকে সমদ্বিখণ্ডিত করতে হলে প্রথমে কী করবো আমরা, যে 8 সেমি বলা হচ্ছে কর্ণ দুটি দৈর্ঘ্য পথ থেকে 8 সেমি বলা হচ্ছে। তাহলে আমরা এই 8 সেমি সরলরেখাংশকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, এখানে পেন্সিল কম্পাসটাকে বড় করবে, বড় করে এখানে কাটা বসে এইদিকে কাটো একই মাপে, আর এখানে বসে এই একই মাপে কেটে নাও। একইভাবে উভয় দিকে কেটে নাও। তাহলে এই দিকে কাটবো, আর এইখানে কাটা বসে এইদিকে এখানে কাটবো, আর এখানে কাটা বসে এইখানে কাটবো, কেটে আমরা কিন্তু যুক্ত করলাম। এটা হচ্ছে 8 সেমি কী করলাম, সমদ্বিখণ্ডিত করলাম। নামকরণ করলাম কি, এ আর সি নামকরণ করলাম। বুঝেছে? এ সি নামকরণ করলাম কর্ণ। তাহলে এক্ষেত্রে হচ্ছে আমরা বলা আছে আর দুটি কর্ণ রম্বস তো কেমন অঙ্কন করতে হবে বলতো, রম্বসটা ঠিক এই কীরকম, রম্বসের প্রতিটি বাহু সমান হয়, আর কর্ণ দুটি কী হয়, অসমান হয়। কর্ণ দুটি অসমান হলে আর এর প্রতিটি বাহু কি রম্বসের কী হবে, সমান হবে, আর বিপরীত কোণগুলো সমান হবে। বোঝা গেছে? তাহলে রম্বসের 4টি বাহু কিন্তু বহিস্থ 4টি বাহু কিন্তু পরপর সমান হয়। তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, তাহলে এটা আমরা 4 সেমি 4 সেমি করে পেয়ে গেলাম। আমরা 4 সেমি 4 সেমি করতে হচ্ছে 8 সেমি। এবার এই যে স্ট্রেটটা অঙ্কন করলাম, একে আমরা কি 6 সেমি হবে। এই কর্ণটা কত হবে, আমরা 8 সেমিটা অঙ্কন করেছে, 8 সেমিকে সমদ্বিখণ্ডিত করেছে। এবার এই বাহুটা আমরা অঙ্কন করব। এটা কত সেমি করে হবে, এটা বলেছে 4 সেমি করে হবে, বলেছে 6 সেমি হবে। এই বাহুটার দৈর্ঘ্য হবে 6 সেমি। এবার 6 সেমিকে সমদ্বিখণ্ডিত করব। মনে করি যে এটা হচ্ছে 6 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ, একে সমদ্বিখণ্ডিত করলে একইভাবে সমদ্বিখণ্ডিত করব, অর্থাৎ 3 সেমি করে হচ্ছে, 3 সেমি করে হচ্ছে। তাহলে 3 সেমি করে হলে এই 6 সেমিকে আমরা সমদ্বিখণ্ডিত করব, আবার সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত হলে 3 সেমি করে পাচ্ছি। আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে এর মানটা নেব। এখান থেকে কাটা বসিয়ে এইটুকু মান নিলাম, কত 3 সেমি মাপ নিলাম। 3 সেমি মাপ নিয়ে এখানে কাটা বসিয়ে 3 সেমি কাটো এদিকে, আবার এখানে কাটা বসিয়ে এদিকে 3 সেমি কাটো। তাহলে এখানে 3 সেমি করে কেটে নিলাম আমরা, 3 সেমি আর 3 সেমি করে কেটে নিলাম। 3 সেমি কেটে নেওয়ার পর আমরা যুক্ত করে দিলাম, এ আর বি এর নামকরণ করে দিলাম বি। তাহলে এ বি যুক্ত করলাম, আবার বিসি যুক্ত করলাম। আবার এটা 3 সেমি ছিল, এটা হচ্ছে এ বি সি, এটা ডি দিলাম। তাহলে এ ডি যুক্ত করলাম, আবার এসি যুক্ত করলাম। বুঝছে? এবার এটা হচ্ছে 3 সেমি করে হচ্ছে, 3 সেমি করে হচ্ছে। তাহলে এবার আমরা একটা বর্গক্ষেত্র রম্বস অঙ্কন করতে সমর্থ হলাম। বুঝা গেছে? এভাবে তোমরা রম্বস অঙ্কন করবে। বুঝা গেছে? চলো পরের প্রশ্ন দেখি কী আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে 3 প্রশ্ন, একটি চতুর্ভুজ এ বি সি ডি অঙ্কন করো যার এ বি ইকুয়ালস টু 7 সেমি, বি সি ইকুয়ালস টু 5 সেমি, আর সি ডি ইকুয়ালস টু 6 কত হচ্ছে, এটা হচ্ছে 6 সেমি। 6 সেমি বলেছে। আর এ বি সি কোণ কত হবে 90 ডিগ্রি, আর বি সি ডি কোণ কত হবে 120 ডিগ্রি। বুঝেছে? প্রথমে তোমরা বিসি বাহু বলা আছে, বিসি বাহু 5 সেমি, অর্থাৎ ভূমিটা করো বিসি ভূমি করো। তাহলে বিসি যদি ভূমি করি সেক্ষেত্রে 90 ডিগ্রি কোণে কী হবে, বিসি যদি ভূমি করি তাহলে আমরা প্রথমে কতগুলো মান আছে, প্রথমে স্কেল আর পেন্সিলের সাহায্যে এই সেন্টিমিটারগুলো কেটে নেব। তাহলে এ বি বলা আছে 7 সেমি, 7 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ কাটবো, এটা 7 সেমি, আর এটা হচ্ছে 5 সেমি, বিসি হচ্ছে 5 সেমি, এটা হচ্ছে এ বি বলা আছে, এ বি 7 সেমি, আর বিসি বলা হচ্ছে, বিসি কত হচ্ছে, বিসি 5 সেমি, আর সিডি কত বলা হচ্ছে, সিডি হচ্ছে 6 সেমি। তাহলে সিডি হচ্ছে 6 সেমি। তো
তো স্কেল দিয়ে এই মানগুলো টেনে নেবে। তাহলে প্রথমে 7 সেমি, তারপর হচ্ছে 5 সেমি, তারপরে 6 সেমি। তাহলে আর এরপর বলা হচ্ছে এর অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ বলা হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হবে একটা কোণ, 90 ডিগ্রি সমকোণ, আর এটা হবে 120 ডিগ্রি স্থূলকোণ। তাহলে 120 ডিগ্রি স্থূলকোণ দুটো অঙ্কন করতে হবে, 120 ডিগ্রি। তো এইভাবে প্রথমে আমরা কি ভূমিটা কি বলেছে 90 ডিগ্রি, অর্থ বলা আছে এ বি সি, আর এটা কত ডিগ্রি কোণ হবে এ বলা আছে বি সি ডি, বি সি ডি। প্রথমে ভূমিটা নিয়ে নিই, সুবিধা হবে, অর্থাৎ এ বি সি এর বিসি বাহুটা নিয়ে নিই। বিসি কত হচ্ছে, বিসি 5 সেমি। প্রথমে বিসি 5 সেমি আমরা কেটে নিলাম, এখানে বিসি মাপ নিয়ে এখানে বিসি 5 সেমি কেটে নিলাম। বিসি মনে করলাম এটা কেটে নিয়েছি 5 সেমি, এটা হচ্ছে 5 সেমি, 5 সেমি। আবার এর উপর আমরা 90 ডিগ্রি কোণ অঙ্কন করবো। আমরা জানি 90 ডিগ্রি সর্বদা সবাই অঙ্কন করতে পারি, এটা হচ্ছে 90 ডিগ্রি, বুঝেছে? এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ আমরা প্রত্যেককে অঙ্কন করতে পারি, 90 ডিগ্রি, বুঝেছে? তাহলে এই 90 ডিগ্রি কোণটা আমরা অঙ্কন করে নিলাম, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ না অঙ্কন করলাম। বলা আছে এখানে বিসি বাহু, বিসি হচ্ছে ভূমি, আর এবি কত বলা আছে, এবি কত হচ্ছে, এবি 7 সেমি। এটা কিন্তু তোমরা 7 সেমি মাপটা নিয়ে কাঁটা পেন্সিল কম্পাস দিয়ে 7 সেমি মাপ নিয়ে এখানে বি বিন্দুতে বসিয়ে তোমরা কেটে নাও, বি বিন্দুতে বসিয়ে তোমরা কেটে নাও। তাহলে এখানে কাঁটা বসিয়ে 7 সেমি তোমরা কেটে নাও, এটা মনে করো 7 সেমি। তাহলে এটা হচ্ছে 7 সেমি, 7 সেমি কেটে নিলাম, নামকরণ করলাম কি এ। এবার বলা আছে তাহলে এ বি 7 সেমি, বিসি কত হচ্ছে 5 সেমি, আর এরপর বলছে সিডি বলা হচ্ছে সিডি কত হবে 6 সেমি। 6 সেমি কত ডিগ্রি কোণ বলছে, 120 ডিগ্রি। তাহলে এই কোণটা আমরা কত ডিগ্রি কোণ করবো, 120 ডিগ্রি। 90 সঙ্গে 30 যোগ করতে পারো, 120 ডিগ্রি হবে। অথবা দুটো 60 যোগ করলে কত হবে, 120 ডিগ্রি হবে। তাহলে দুটো 60 যোগ করতে হলে প্রথমে পেন্সিল কম্পাসের প্রথম প্রচেষ্টা কী হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি এখানে কাঁটা বসিয়ে 60 ডিগ্রি অঙ্কন করি, তাহলে সেক্ষেত্রে প্রথম প্রচেষ্টা কী হবে, 60 ডিগ্রি হবে। আবার এখান থেকে আবার একই মাপে নিয়ে আবার এখানে কেটে দিলে কী হবে, এটাও 60 ডিগ্রি হয়ে যাবে। তাহলে আমরা একই মাপে রাউন্ড করলাম কাঁটা দিয়ে, রাউন্ড করার পর প্রথমে কী হচ্ছে, প্রথমে এখানে বসে একবার কাটলে কী হবে, 60 ডিগ্রি হবে, আবার একবার কাটলে 60 ডিগ্রি হবে, 60 কত হবে, 120 ডিগ্রি হবে। তোমরা এইভাবে যুক্ত করে দেবে, বুঝছো? তাহলে 120 ডিগ্রি হলো। তাহলে এর বাহুর মান কত হবে, সিডি কত বলা হচ্ছে, সিডি বলা হচ্ছে 6 সেমি, সিডি হচ্ছে 6 সেমি, এটা 6 সেমি আমরা নিয়ে নিলাম, 6 সেমি। এটা ডি বিন্দু দিলাম, এটা ডি বিন্দু। এবার এডি যুক্ত করে দেবো, তাহলে এডি স্কেল দিয়ে যুক্ত করে দেবো, বুঝছো? তাহলে এটা হচ্ছে তোমাদের চতুর্ভুজ, বুঝতে পেরেছো আশা করি, বুঝে গেছে? তাহলে চলো প্রথমে আমরা ভূমি নিলাম, বিসি 5 সেমি নিলাম, তারপরে হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রির উপর আমরা 7 সেমি কাটলাম, এ বিন্দু দিলাম। আবার কী করলাম, যে এখানে সি বিন্দুতে আমরা 120 ডিগ্রি কোণ অঙ্কন করবো। কীভাবে না, প্রথম প্রচেষ্টায় পেন্সিল কম্পাসের সাহায্যে যদি একটা বৃত্তের ব্যাস কাটো, এটি অর্ধবৃত্তের যদি ব্যাস কাটো, এখানে বসে যে মান পাচ্ছে এটা 60 ডিগ্রি হয়, প্রত্যেকে জানি। এখান থেকে বসিয়ে সেই একই মাপ যদি আরেকবার যদি কেটে দিই, তাহলে 60 কথা হচ্ছে 120 ডিগ্রি হচ্ছে, 120 টেনে দিলাম। আবার সিডি যুক্ত করলাম, সি বিন্দু ডি বিন্দু 6 সেমি কেটে নিলাম, এখানে কেটে নিয়েছি 6 সেমি কেটে নেওয়ার পর কী করলাম, এবার ডি বিন্দু পেলাম, ডি বিন্দু আর এডি যুক্ত করলাম, এডি কত তোমরা পেন্সিল কম্পাস দিয়ে মেপে দেখতে পারো, এডি দৈর্ঘ্য কত হবে, বুঝছো? চলো পরের প্রশ্ন কি বলেছে, 11 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। এখানে দেখেন যে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। এটা অবশ্যই তোমরা প্রত্যেকে পারবে, বারবার প্র্যাকটিস করেছো, বইতে রয়েছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রসহ ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা দাও। আর সামান্তরিককে কি ট্র্যাপিজিয়াম বলা যায়, যুক্তিসহ উত্তর দাও। চলো প্রথমে দেখো সামান্তরিকের বলা আছে, সামান্তরিকের সংজ্ঞাটা প্রথমে দেখে নাও। না, সামান্তরিক না, এখানে ট্র্যাপিজিয়াম বলা হয়েছে, ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা। দেখো ট্র্যাপিজিয়াম কাকে বলবো আমরা, দেখো যে চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলবো আমরা, ট্র্যাপিজিয়াম বলবো, বুঝা গেছে? এখানে ট্র্যাপিজিয়ামের একটা চিত্র দিয়ে দেবে এরকম, ট্র্যাপিজিয়ামের দেখো এবি আর ডিসি পরস্পর সমান্তরাল, আর এই দুটি তির্যক বাহু এডি আর বিসি দুটি তির্যক বাহু ট্র্যাপিজিয়ামের, বুঝা গেছে? ট্র্যাপিজিয়ামের দুটি তির্যক বাহু। এরপর দেখো যে প্রশ্নটা রয়েছে তোমাদের, যে সামান্তরিককে অ্যাকচুয়ালি এখানে বলা আছে কি, সামান্তরিককে কি ট্র্যাপিজিয়াম বলা যায়, এটা যুক্তিসহ উত্তর দাও। এই প্রশ্নের অ্যান্সারটা যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে আমি একটু মুখে বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করো, যে সামান্তরিক অ্যাকচুয়ালি কী হচ্ছে, সামান্তরিক অ্যাকচুয়ালি ট্র্যাপিজিয়াম বলা যাবে না, কারণ তার বিভিন্ন পার্থক্য, সংখ্যাগত পার্থক্য। দেখো ট্র্যাপিজিয়ামের সংজ্ঞা আমরা কি জানি, যে চতুর্ভুজের কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলা হয়, ট্র্যাপিজিয়াম বলা হয়, ট্র্যাপিজিয়াম বলা হয়। কিন্তু সামান্তরিক কাকে বলবো আমরা, সামান্তরিক হতে গেলে কী হবে না, সামান্তরিকে আমরা জানি
যে সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে কি বলা হয়? সামান্তরিক বলা হয়। দুটি চিত্র যদি আমরা অঙ্কন করি, সামান্তরিক আর বলা আছে ট্রাপিজিয়াম, দেখো সামান্তরিক কীভাবে হয়? সামান্তরিক ঠিক এইরকম হয়, এরকম সামান্তরিকটা ঠিক এইরকম হয়। আর ট্রাপিজিয়াম কীভাবে হয়? দুটি সমান্তরাল সরলরেখা থাকবে আর এইদিকে এটা এইরকম থাকবে, বুঝেছে? তাহলে এরকম যদি থাকে তাহলে এটা হচ্ছে সামান্তরিক আর হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে এই ক্ষেত্রে দুটির পার্থক্য আছে কী দিকে? পার্থক্যগুলো যদি বলি, সংখ্যাগত দিক দিয়ে পার্থক্য কী আছে না, ট্রাপিজিয়ামে দেখো, ট্রাপিজিয়ামে যে চতুর্ভুজের কমপক্ষে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, দেখো এই দুটি বাহু কিন্তু সমান্তরাল থাকবে, এই দুটি বাহু সমান্তরাল, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, বুঝেছে? সমান্তরাল সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলবো। আর দুটি তির্যক বাহু থাকবে, দুটো উভয় দিকে তির্যক বাহু থাকবে। আর সামান্তরিকে তির্যক বাহু আছে কিন্তু কি একই দিকে তির্যক বাহু থাকছে, আর এর বিপরীত পার্শ্বে উভয় দিকে কিন্তু তির্যক বাহু থাকছে। আর সামান্তরিকের সংখ্যা যদি দেখি আমরা, যে চতুর্ভুজের এক জোড়া উভয় জোড়া, যে চতুর্ভুজের উভয় জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে কি বলবো? আমরা সামান্তরিক বলবো, তাকে সামান্তরিক বলবো, বুঝেছে? ট্রাপিজিয়াম আর সামান্তরিকের পার্থক্য এখানেই প্রধান পার্থক্য। আবার এরপর পার্থক্য যদি দেখি, দেখো সামান্তরিকের উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, যে সামান্তরিকের উভয় জোড়া কী হচ্ছে? এই দুটো কিন্তু সমান্তরাল হবে, এই দুটি উভয় জোড়া সমান্তরাল, এটাও সমান্তরাল হলে এটাও সমান্তরাল হবে, বুঝা গেছে? উভয় জোড়া সমান্তরাল হবে, দৈর্ঘ্য বরাবর যে রেখাটা আছে এটাও সমান্তরাল আছে, আর প্রস্থ বরাবর যে রেখা আছে সেটাও সমান্তরাল হচ্ছে। আর ট্রাপিজিয়ামের কিন্তু এক জোড়া বাহু সমান্তরাল হয়, আর উভয় জোড়া কিন্তু সমান্তরাল নয়, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল নয়, বুঝেছে? এই দুটি বাহু দেখো ট্রাপিজিয়াম সামান্তরিকের দু জোড়া কিন্তু সমান্তরাল সরলরেখা পাচ্ছে, কিন্তু সামান্তরিকের ট্রাপিজিয়ামের কিন্তু এক জোড়া পাচ্ছে, বুঝা গেছে? এরপর ট্রাপিজিয়ামের সংজ্ঞায় তো আমরা দেখেছি যে ট্রাপিজিয়াম সংজ্ঞা, যে চতুর্ভুজের কমপক্ষে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলবো। কিন্তু সামান্তরিকের যে চতুর্ভুজের উভয় জোড়া বিপরীত বাহু পরস্পর সমান ও সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক বলবো আমরা। আর এরপর দেখো, এর সঠিক সম্পর্কে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে হবে যে একটি সামান্তরিককে ট্রাপিজিয়াম বলা যায় না, কারণ হচ্ছে ট্রাপিজিয়ামের মূল শর্ত হলো কমপক্ষে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকা, যেখানে সামান্তরিকের উভয় জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে। তাহলে এইটুকু আমরা লিখতে পারি। এখানে কত নম্বরের প্রশ্ন রয়েছে তোমাদের রয়েছে এখানে ট্রাপিজিয়ামের সংজ্ঞা যদি এক থাকে, এটা হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি এইটুকু যে একটি সামান্তরিককে ট্রাপিজিয়াম বলা যায় না, এইভাবে লিখবে, একটি সামান্তরিককে ট্রাপিজিয়াম বলা যায় না, কারণ ট্রাপিজিয়ামের মূল শর্ত হলো কমপক্ষে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল থাকে বা সমান্তরাল থাকা, লেখো সমান্তরাল থাকা, যেখানে সামান্তরিকের উভয় জোড়া কিন্তু সমান্তরাল হয়, উভয় জোড়া বিপরীত, লেখো বিপরীত বাহু সমান্তরাল থাকে, বুঝেছে? এইটুকু প্রধান পার্থক্য। দুটো ছবি দিয়ে দিবে, সামান্তরিকের ছবি আর সমান্তরাল ট্রাপিজিয়ামের ছবি। তাহলে আমরা কি বললাম? আমরা জানি যে সামান্তরিক কাকে বলবো আমরা? সামান্তরিক হয় যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, তাকে সামান্তরিক বলবো। আর ট্রাপিজিয়াম কাকে বলবো? না, ট্রাপিজিয়াম বলবো যে চতুর্ভুজের যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্রাপিজিয়াম বলবো। অর্থাৎ এই দুটি বাহু সমান্তরাল হবে, আর তির্যক বাহু কখনোই সমান্তরাল হয় না, বুঝেছে? আর তির্যক বাহু সমান্তরাল যদি হয় সেক্ষেত্রে কী হবে? সামান্তরিক হয়ে যাবে। তির্যক বাহু যদি সমান্তরাল হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের সামান্তরিক হয়ে যাবে, বুঝেছে? তাহলে পরের প্রশ্ন কি বলা আছে? পরের প্রশ্ন বলা আছে, দেখো 3 দাগের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের
প্রতিসাম্য অক্ষগুলির অঙ্কন করো। একটি বর্গক্ষেত্রের প্রতিসাম্য অক্ষগুলি অঙ্কন করো, এর প্রতিসাম্য কোণ কত। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিসাম্য কোণ কত হয়। বর্গক্ষেত্রের প্রতিসাম্য কোণ হচ্ছে 90 ডিগ্রি। যদি আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, দেখো এই বর্গক্ষেত্র যদি আমরা অঙ্কন করি, সেই বর্গক্ষেত্রে দেখো আমরা প্রতিসাম্য অক্ষ কী কী পাবো। তাহলে প্রতিসাম্য অক্ষ দেখো, আমরা যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, যে চতুর্ভুজের চার জোড়া যে চতুর্ভুজের প্রতিটি বাহু সমান তাকে কি বলবো আমরা, বর্গক্ষেত্র বলবো। আর প্রতিটি বাহু সমান হলে তার কোণগুলো কী হবে, সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে, বুঝেছে। 90 ডিগ্রি প্রথম শর্ত হলো। আর এর যদি অক্ষ হয়, আমরা উলম্ব বরাবর একটা অক্ষ পাচ্ছি, আর কেছে অনুভূমিক হিসাবে আমরা একটা পাচ্ছি। তাহলে মোট কতগুলো অক্ষ পেলাম, দুটো অক্ষ পেলাম, বুঝেছে। তাহলে এর কোণ কত হবে, এরপর হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ হবে 90 ডিগ্রি। ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে, 90 ডিগ্রি। তাই ঘূর্ণন প্রতিসাম্য কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে সেক্ষেত্রে হবে, তাহলে ঘূর্ণন অক্ষ কতগুলো হবে, ঘূর্ণন অক্ষ 4টি হবে। কীভাবে দেখো, দেখো এই কর্ণ বরাবর কিন্তু বর্গক্ষেত্রে 4টি বাহু যেহেতু সমানের, কর্ণ বরাবর একটা হবে, আর এইদিকে একটা হবে। অর্থাৎ কী পেলাম আমরা, যদি ঘূর্ণন অক্ষ 4টি হয়, তাহলে বর্গক্ষেত্রে ঘূর্ণন অক্ষ কতগুলো পেলাম আমরা, অক্ষ সমান 4টি। তাহলে 4টি হলে, তাহলে ঘূর্ণন অক্ষ 4টি হলে, তাহলে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে, অর্থাৎ প্রতিসাম্য কোণ কত হবে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ কত হবে, আমরা 360 ডিগ্রিকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, কত হচ্ছে, তাহলে 4 4 আচ্ছা 4 9 36 আর 4 0 0 90 ডিগ্রি, কত হচ্ছে 90 ডিগ্রি। কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি করে হবে। তাহলে যেহেতু বারবার বলছি, দেখো ঘূর্ণন অক্ষ কতগুলো হবে, 4টি। বর্গক্ষেত্রে ঘূর্ণন অক্ষ কতগুলো হবে, 4টি। কর্ণ বরাবর দুটো কর্ণ পাচ্ছে, আর উল্লম্ব বরাবর একটা পাচ্ছি, আর অনুভূমি একটা পাচ্ছি। মোট কতগুলো হলো, 4টি। 4টি ঘূর্ণন অক্ষ হলে তাহলে প্রতিসাম্য কোণ কত হবে, প্রতিসাম্য কোণ হবে কি 90 ডিগ্রি। প্রতিসাম্য কোণ কত হবে, 90 ডিগ্রি হবে, বুঝে গেছে। চলো পরের প্রশ্ন দেখি। পরের প্রশ্ন দেখি আমরা, পরের প্রশ্ন 4 থেকে প্রশ্ন দেখো, কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, চিত্র সহ লেখো। কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার। সূক্ষ্মকোণের ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, হচ্ছে একটা সূক্ষ্মকোণের ত্রিভুজ, তাহলে সমকোণের ত্রিভুজ, আর স্থূলকোণের ত্রিভুজ। কি বললাম, যে কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার, এটা হচ্ছে সমকোণের ত্রিভুজ, সূক্ষ্মকোণের ত্রিভুজ, আর স্থূলকোণের ত্রিভুজ। দেখো এখানে সংজ্ঞা সহ আমি তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি। সমকোণের ত্রিভুজ দেখো, যে ত্রিভুজে 3টি কোণের মধ্যে একটি কোণ সমকোণ, তাকে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি, তাকে কি বলবো আমরা, সমকোণ ত্রিভুজ বলবো। সমকোণ ত্রিভুজ আমরা প্রত্যেকে জানি যে সমকোণ ত্রিভুজ কাকে বলে, বা তার চিত্র কীভাবে অঙ্কন করতে হয়। যেমন চিত্র একটা পাশে দিয়ে দেবে, সমকোণ ত্রিভুজের সংজ্ঞা দিয়ে পাশে চিত্র দিয়ে দেবে। এরপরও আছে, এরপর সূক্ষ্মকোণের ত্রিভুজ। সূক্ষ্মকোণের ত্রিভুজ কাকে বলবো আমরা, যে ত্রিভুজে প্রথমে দেখো স্থূলকোণ ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ অন্তত স্থূলকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি বেশি হবে। দেখো যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অর্থাৎ 90 ডিগ্রি অপেক্ষা বৃহত্তর, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর, তাকে কি বলা হয়, স্থূলকোণ ত্রিভুজ বলা হয়। পাশের চিত্রটা দিয়ে দেবে, এই কোণটা 130 ডিগ্রি, এটা ইন্ডিকেট করে দেবে, এটা হচ্ছে স্থূলকোণ, বুঝা গেছে। এরপর সূক্ষ্মকোণ দেখো, সূক্ষ্মকোণ কাকে বলবো আমরা, না যে ত্রিভুজে 3টি কোণই সূক্ষ্মকোণ, তাকে কি বলবো, সূক্ষ্মকোণ ত্রিভুজ বলবো আমরা। এইরকম ABC একটা ত্রিভুজ অঙ্কন করে দেবো, তার 3টি কোণ কিন্তু হবে কি 90 ডিগ্রি কম হবে, 3টি কোণ কিন্তু 90 ডিগ্রি কোণ হবে। আর প্রতি কোণের সমষ্টি কত হবে, 3টি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি হতেই হবে, বুঝা গেছে। তাহলে আমরা কি জানলাম, যে কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার হয়, একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর স্থূলকোণী ত্রিভুজ। প্রত্যেকের চিত্র আমি দেখিয়ে দিয়েছি, আশা করি তোমরা পারবে। এর পরের প্রশ্ন কি বলা হচ্ছে, এর পরের প্রশ্ন দেখো, বলা হচ্ছে এখানে 12 থেকে প্রশ্ন দেখছি আমরা, যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নের বিভিন্ন বিষয়ের দেবরাজের প্রদত্ত প্রাপ্ত নম্বরের শতকরা হিসাবে দেওয়া হলো, ওই তথ্যকে দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন আর দ্বিতীয় পর্যায় মূল্যায়নের রয়েছে। তাহলে কে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে দেবরাজের প্রাপ্ত নম্বর প্রথম পর্যায়ক্রম মূল্যায়নে বাংলা পেয়েছে 65, ইংরেজিতে 72, গণিতে 94, পরিবেশে 88, শারীরশিক্ষায় 85। দেখো দেবরাজ কিন্তু গুড বয়। তাহলে দ্বিস্তম্ভ লেখচিত্রের মাধ্যমে কিন্তু দেবরাজের প্রাপ্ত প্রথম পর্যায়ের মূল্যায়নে, দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে তার দ্বিস্তম্ভ লেখচিত্র তোমরা নিজেরাই অঙ্কন করতে পারবে, বুঝেছো। এখানে বলা হচ্ছে, দেখো 1 নম্বর প্রশ্ন দেওয়া রয়েছে, দেবরাজের কোন পর্যায়ক্রম মূল্যায়নে, কেয়ারফুলি লক্ষ্য রাখো, এইরকম প্রশ্ন চলে আসতে পারে তোমাদের পরীক্ষায়। তাহলে দেবরাজের কোন পর্যায়ক্রম মূল্যায়নের ফল ভালো হয়েছে, দেখো কোন পর্যায়ক্রম মূল্যায়নে, দেবরাজের কোন পর্যায়ক্রম মূল্যায়নের ফল ভালো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে। দেখো 90% বাড়ছে,
সব পার্সেন্টেজগুলোকে যোগ করে ফেলতে পারো। দেখো দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নের সব থেকে ভালো হয়েছে, দেখো 68 পেয়েছে বাংলায়, তারপর ইংরেজিতে 76, গণিতে 96, পরিবেশে 92, শারীরশিক্ষায় 90, সবগুলো প্রথম পর্যায়ের মূল্যায়ন থেকে দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে ভালো নাম্বার পেয়েছে। তাহলে আমরা কী লিখবো দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে। আর তারপর হচ্ছে দুটি মূল্যায়নে দেবরাজ কোন বিষয়ে সর্বাধিক নম্বর পেয়েছে, যে দুটি মূল্যায়নে দেবরাজ কোন বিষয়ে সর্বাধিক নম্বর পেয়েছে দেখতে পাচ্ছি তোমরা। আমরা দেখো গণিতে সব থেকে বেশি পার্সেন্টেজ পেয়েছে, প্রথম পর্যায়ক্রম মূল্যায়নেও বেশি পেয়েছে গণিতে 94, আর দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নেও সব থেকে গণিতে বেশি পেয়েছে 96%। বোঝা গেছে? তাহলে গণিতে সব থেকে বেশি নাম্বার পেয়েছে, কী হবে অ্যান্সার, কী হবে সর্বাধিক নাম্বার পেয়েছে গণিত বিষয়, বুঝেছে? গণিত বিষয়ে সর্বাধিক বেশি নাম্বার পেয়েছে। চলো আজকের আমি তোমাদের সপ্তম শ্রেণীর 2025 রামায়ণ প্রশ্ন বিচিত্র তোমাদের তৃতীয় পর্যায়ের মূল্যায়নে আজকে আমি তোমাদের গণিতের 14 নম্বর মডেল স্কুলে সম্পূর্ণ সমাধান করেছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর এছাড়া যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই পূর্ববর্তী মডেল স্কুলগুলো পেতে আমার এই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে তোমরা সমস্ত ভিডিওগুলো পেতে পারবে, বুঝেছো? এছাড়াও আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা এই ভিডিওগুলো কালেক্ট করতে পারো। চলো আজকের এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।